সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আমরা পিএইচপি ব্যবহার করে একটা সিম্পল ওয়েব বেসড কারেন্সি কনভার্টার তৈরি করতে পারি। তো আমি আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে আমি পিএইচপি এটার সাথে কোনো ডেটাবেস ইউজ করব না, অর্থাৎ উইথাউট ইউজিং এনি ডেটাবেস কীভাবে আমরা একটা কারেন্সি কনভার্টার তৈরি করতে পারি বা ডেভেলপ করতে পারি এই পিএইচপি ব্যবহার করে। আর ডিজাইনের জন্য সাথে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করব। আমি পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে এর সাথে কারেন্সি কনভার্টারের সাথে আমরা ডেটাবেস ইউজ করতে পারি, অর্থাৎ ডেটাবেসের সাথে কানেক্টেড করতে পারি, যার ফলে এটা আমরা খুব সহজে আপডেট করতে পারি। তো আজকে আমি জাস্ট দেখাবো যে কীভাবে শুধু পিএইচপি, এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে ওয়েব বেসড একটা কারেন্সি কনভার্টার তৈরি করা যায়। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। তো আপনার স্ক্রিনে আমি যে ডেমোটা দেখিয়েছি এটা একটা কারেন্সি কনভার্টার। আমি এটা কিছুদিন আগেই ডেভেলপ করেছি। তো আমি আজকে ঠিক এটার মতোই ডেভেলপ করে দেখাবো। তো এখানে জাস্ট আমি দুইটা ওয়ে রেখেছি, সেটা হলো ডলার টু টাকা আর একটা হলো টাকা টু ডলার। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হলো ডলার টু টাকা, একটা টাকা টু ডলার। তো ধরুন আমি সিলেক্ট করলাম ডলার টু টাকা, তারপর এখানে ধরুন আমি অ্যামাউন্ট দিলাম, কারণ ডলার টু টাকা অর্থাৎ $1 ইকুয়াল কত টাকা। তো আমি যদি কনভার্ট করি এটা 80 টাকা। তো এর ফলে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ ডলারের ভ্যালু বা টাকার ভ্যালু, এটা কিন্তু আমাদেরকে ফিক্সড করে দিতে হবে। তো আমরা যদি ডেটাবেস ইউজ করি তাহলে একটা সুবিধা হবে, সেখানে আমরা খুব দ্রুত আপডেট করতে পারবো সহজে। তো আজকে আমি কোনো ডেটাবেস ইউজ করব না, জাস্ট আমি দেখাবো যে কীভাবে শুধু পিএইচপি ব্যবহার করে এই কারেন্সি কনভার্টার তৈরি করা যায়। তো শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে, আমাদের একটা টেক্সট এডিটরে যেতে হবে, যেখানে আমরা এই পিএইচপি কোড লিখতে পারি। তো অসংখ্য টেক্সট এডিটর আছে, তো আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তো আপনারা চাইলে যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। তো এটা একটু লোডিং নিচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, তো এটা একটু লোডিং নিচ্ছে। তো আমাদের প্রথমে যে কাজ হবে, নতুন একটা ফাইল ক্রিয়েট করা। তো আমরা ফাইলে যাব, দেন নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করে আবারও ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করে এর একটা নাম আমাদেরকে দিতে হবে। তো ধরুন এর আমি নাম দিচ্ছি যে কারেন্সি কনভার্টার। অলরাইট। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো সেভ এস টাইপ, এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করে আমরা পিএইচপি দিতে হবে, যেহেতু আমরা এটা পিএইচপি দিয়ে করতে চাচ্ছি। তো এটার এক্সটেনশনটা হবে পিএইচপি। এরপরে আমাদের কাজ হবে, আমি আগেই বলেছি যে পিএইচপি আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি পিএইচপি একটা সার্ভার বেসড ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা সার্ভারে রান করে এবং এর জন্য একটা ব্রাউজার লাগে। তো আমাদের পিএইচপি এর জন্য দুইটা জিনিস লাগবে, সেটা হলো একটা ব্রাউজার আর একটা সার্ভার। ব্রাউজার তো আপনাদের সবারই আছে, আর সার্ভার আমরা জ্যাম সার্ভার ইউজ করেছি, সেটা হলো এটা। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন, তারপরে এখান থেকে আপনার অ্যাপাচি এটা জাস্ট স্টার্ট করে দিবেন। তো এই জ্যাম সার্ভার এটা ইনস্টল দেওয়া খুবই সহজ, জাস্ট গুগলে এটা এই সফটওয়্যারটা আপনার জ্যাম এই সার্ভারটা পাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আপনাদের এটা কেন বললাম, আপনারা ইনস্টল করার সময় জ্যাম সার্ভারটা যেই ফোল্ডারে রেখেছেন আপনাদের সেই ফোল্ডারে যেতে হবে। তো আমি ইনস্টল দেওয়ার সময় ই ড্রাইভে রেখেছিলাম, এবং সেটা আমি যে ফোল্ডারে রেখেছিলাম সেটা হলো জ্যাম 2 এই ফোল্ডারে। তো এই ফোল্ডার অর্থাৎ জ্যাম সার্ভার আপনি যেই ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারের ভেতরে htdocs নামে একটা ফোল্ডার পাবেন। তো আপনাদেরকে পিএইচপি ফাইলগুলো এই ফোল্ডারে রাখতে হবে, আদারওয়াইজ আপনাদের রান হবে না। তো আপনারা সর্বদা এখানে রাখার চেষ্টা করবেন। আর এর ভেতরে আপনারা চাইলে সাব ফোল্ডারের ভেতরেও রাখতে পারবেন। তো ধরুন আমি এর ভেতরে একটা সাব ফোল্ডার, এটা দেন এখানে আরেকটা ফোল্ডারে যাচ্ছে, এটা হলো পিএইচপি প্র্যাকটিস এখানে। তো পিএইচপি প্র্যাকটিস এর ভেতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো আপনারা চাইলে এভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো এর ভেতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, এই ফোল্ডারের নাম দিচ্ছি যে কারেন্সি কনভার্টার, CURRENCY, কারেন্সি কনভার্টার। তো এটা করলাম, দেন আমরা ওপেন করব। তো আমরা কারেন্সি কনভার্টার ডট পিএইচপি নামে একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করলাম। তো অবশ্যই আপনাদের
আবারও বলে রাখি যে জ্যাম্প সার্ভার এটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন, আদারওয়াইজ হবে না। তো এরপরে আমাদের কাজ হলো যে আমাদের ডিজাইনে চলে যাওয়া, অর্থাৎ আমরা ঠিক এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি। তো আমরা প্রথমে এই ডিজাইনটা দাঁড় করাই, তারপরে আমরা যে কাজ করব সেটা হলো আমরা পিএইচপি অ্যাড করব। তো জাস্ট আমরা এখন এরকম একটা ডিজাইন আমরা করে ফেলি। তো এজন্য প্রথমে আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখতে হবে। তো আমরা চলুন সেটা লিখে ফেলি। তো আমি আপনাদেরকে আবারও বলি, তো আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন, আপনাদের HTML এর বেসিক কাঠামো লেখার একটা শর্টকাট আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো আপনারা শিফট এবং 1 একসাথে প্রেস করবেন, দেন এই এক্সক্লেমেশন চিহ্ন আসবে, তারপর আপনারা ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করলে কি হবে যে আপনাদের HTML এর বেসিক কাঠামো লিখে দিবে, তো আপনাদের টাইমটা অনেক বেঁচে যাবে। তো এরপরে আপনারা টাইটেলে এখানে নামটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে সরি একটু মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ। তো আমি এই ডকুমেন্টে টাইটেলটা চেঞ্জ করে আমি দিতে চাচ্ছি যে কারেন্সি CURRENCY কারেন্সি কনভার্টার। তো দেখবেন আমার বানানটা ঠিক আছে কিনা, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এরপরে আমাদের কাজ হলো যে এই ডিজাইনটা করা। তো এটা করার জন্য আমরা একটা H1 ট্যাগ নিয়েছি, তো হেডিং। তো আমরা এবার একটা H1 ট্যাগ নিচ্ছি। H1 ট্যাগের ভেতরে আমরা এই হেডিংটা দিব যে কারেন্সি কনভার্টার, CURRENCY কারেন্সি কনভার্টার। অলরাইট, তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো এবার CSS-এ চলে যাওয়া, যেটা আমরা এভাবে স্টাইল করব। তো এই জন্য আমরা ইন্টারনাল CSS ইউজ করতে চাচ্ছি। তো ইন্টারনাল CSS ইউজ করার জন্য আমাদের হেড ট্যাগের ভেতরে স্টাইল নামে আরেকটা ট্যাগ নিতে হবে, স্টাইল ট্যাগ। তো এর ভেতরে আমরা ডিজাইন করব। তো আমরা প্রথমে H1 একটা ডিজাইন করতে চাচ্ছি, H1। তো এর ভেতরে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দেব, BSCKGROUND ব্যাকগ্রাউন্ড কালার। তো অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি, এটা হলো ডিপ ব্লু, কিছুটা ডিপ ব্লু। তো এবার আমরা চেক করি। তো আমাদের যতটুকু করেছি এটা আমরা এখন রান করাতে চাচ্ছি। তো রান করাতে গেলে আমাদের ব্রাউজারে একটা নতুন ট্যাব নিতে হবে। নতুন ট্যাব ওপেন করে যে লিঙ্ক বার, এখানে আপনার লোকাল হোস্ট এই কথাটা লিখবেন। তা আপনাদের যদি এই সার্ভারটার এই অ্যাপাচি এটা যদি অন করা না থাকে তাহলে কিন্তু এটা আসবে না। তারপরে আপনাদের সেই ফোল্ডারে যেতে হবে যেটা আপনি রেখেছেন। তো আমি এই ফোল্ডারে রেখেছি এটা। এর ভেতরে আমি PHP প্র্যাকটিস এটার ভেতর রেখেছি। এর ভেতরে একটা ফোল্ডার রেখেছি, সেটা হলো কারেন্সি কনভার্টার। এই যে কারেন্সি কনভার্টার.php। তো এটা এবার আমি রান করব। হ্যাঁ, তো দেখুন আমাদের যতটুকু করেছি ততটুকু আসছে। তো আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা হলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, বাট এটা আসছে না কেন। তো আমরা মনে হয় কোনো একটা বানান ভুল করেছি। তো আমরা ডিপ ব্লু কেটে দিয়ে জাস্ট ব্লু লিখি। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো এবার আমরা চাচ্ছি যে লেখাটা কালার হোয়াইট করতে, হোয়াইট, এটা হোয়াইট করে দিই। তারপরে এই লেখাটা আমরা মাঝখানে আনতে চাচ্ছি, টেক্সট ALIGN টেক্সট অ্যালাইন CNTR। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, আবার রিফ্রেশ করি, তো আমাদের লেখাটা মাঝে চলে আসলো। তো আমরা চাচ্ছি যে কারেন্সি কনভার্টার এই কথাটা আরও একটু বড় দেখাক, লাইক দিস, এটার মতো। তো এই জন্য আমাদের একটা ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে হবে, এটার ফন্ট সাইজ। তো আমরা ফন্ট সাইজ দিব 45 পিক্সেল। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজ অনেক বেড়ে গেছে এটার। তারপর আমরা চাচ্ছি যে উপরে নিচে একটু গ্যাপ দিতে, লাইক দিস, এটার মতো। তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো প্যাডিং, শুধু প্যাডিং নিব। আর আমি আগেই বলেছি যে আপনাদের যদি বাইরে থেকে গ্যাপ দরকার হয় সেক্ষেত্রে আপনার মার্জিন, আর ভেতর থেকে গ্যাপ দরকার হলে প্যাডিং। তো এটা আমি ভেতর থেকে গ্যাপ চাচ্ছি, উপরে এবং নিচে। তো এখানে আমি যদি প্যাডিং শুধু লেফট রাইট উল্লেখ না করে দিই, তো এটা চারদিক থেকে আমার 10 পিক্সেল সমমানের গ্যাপ তৈরি করে নিবে, উপরে নিচে ডানে বামে। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন উপরে নিচে ডানে বামে আমাদের গ্যাপ তৈরি করে দিল। তো আমি আরেকটা কাজ চাচ্ছি, তো এখানে আপনারা দেখুন একদম বামে একটু স্পেস, ডানে একটু স্পেস। তো আমি চাচ্ছি যে স্পেসটা না রাখতে, অর্থাৎ রাখবো না এটা। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো, তো এটা হলো টোটাল একটা বডির অংশ। তো আমি HTML বডি সিলেক্টর নিচ্ছি। তো এটার ভেতরে যদি আমি প্যাডিং 0 পিক্সেল, দেন মার্জিন
এটা যদি আমি 0 পিক্সেল করে দিই তাহলে দেখুন এর মাঝে কোনো গ্যাপ থাকবে না, দেখুন এখানে কোনো গ্যাপ নেই। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো ঠিক এরকম একটা ডিজাইন করা, যেখানে উপরে লেখা থাকবে যে কারেন্সি কনভার্টার, দেন আমাদের কোন কারেন্সি থেকে কোন কারেন্সিতে যেতে হবে সে একটা সিলেক্ট মানে অপশন, লাইক ডলার টু টাকা, টাকা টু ডলার, অথবা ইউরো টু টাকা, পাউন্ড টু। তো আমি আজকে জাস্ট দেখাবো যে টাকা থেকে অন্যান্য মানে অন্যান্য কারেন্সিতে যাওয়া এবং অন্যান্য কারেন্সি থেকে টাকায় আসা এগুলো। তো আপনারা এই ওয়েতে কিন্তু পৃথিবীর সব কারেন্সি এভাবে করতে পারবেন। বাট একটা বিষয় আপনাদের বলে রাখি, যে আমরা যদি ডেটাবেস ইউজ না করি তাহলে কি হবে আমি আপনাদেরকে বলি। সেটা হলো আমরা এখানে দেখুন যেটা ইনপুটে বা যে ক্যালকুলেশনটা রাখবো সেইটা কিন্তু সবসময় থাকবে না। অর্থাৎ আমরা এখানে যেমন ডলারের ভ্যালু রেখেছি যে $1 = 80 টাকা, তো সবসময় তো এটা থাকে না, কম বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা যখন ফিউচারে ডেটাবেসে দেখাবো, এটা আমি পরের টিউটোরিয়ালে দেখাবো, সেক্ষেত্রে আপনারা খুব সহজে এটা আপডেট করতে পারবেন। তো আজকে জাস্ট আমি ফিক্সড ভ্যালু দিয়ে দেখাবো। তো আমরা এখন যে কাজ করব, এরকম হলো একটা সেকশন নিব যেখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং উপরে একটা হেডিং থাকবে যে কারেন্সি কনভার্টার। তো চলুন সেটা আমরা করে ফেলি। তো এই জন্য আমরা প্রথমে যে কাজ করব, h1 ট্যাগের পরে ডিভ নামে আরেকটা ট্যাগ নিব। তো ডিভের কাজ কি, একটা ডিভিশন অর্থাৎ একটা সেকশন তৈরি করা। তো এর ভেতরে আমি প্রথমে ঠিক এটার মতো একটা নাম দিতে চাচ্ছি। তো এজন্য আমরা চাইলে h2 ট্যাগ ব্যবহার করতে পারি বা যে কোনো ট্যাগ। তো আমি পি ট্যাগ ব্যবহার করছি। তো পি ট্যাগ। তো এর ভেতরে আমি লিখব যে কারেন্সি কনভার্টার, CURR, কারেন্সি কনভার্টার। হ্যাঁ, তো আমি এটা লিখে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হলো যে ডিভ এটা ডিজাইন করা, অর্থাৎ ডিজাইন করে ঠিক এটার মতো করে ফেলা। তো চলুন সেটা আমরা করি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের একটা CSS সিলেক্টর নিতে হবে। যেহেতু আমি এটা ডিভ ট্যাগের ভেতরে রেখেছি, অর্থাৎ টোটাল ডিভিশন, হ্যাঁ, তো এটা আপনারা দেখুন যে আমি একটা ডিভ ট্যাগ নিয়েছি। তো ডিভ ট্যাগের ভেতরে পি ট্যাগ। তো পি ট্যাগ এখানে আমরা এটার মতো করতে চাচ্ছি যে এই পুরো ডিভিশন ট্যাগের ব্যাকগ্রাউন্ড এরকম গ্রিন টাইপের, আর তারপরে আর জাস্ট কারেন্সি কনভার্টার যে হেডিং, এটার কালার হলো লাল। তো আমাদের কি করতে হবে, প্রথমে টোটাল ডিভের ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম করে দিতে হবে। তো আমরা সেই কাজটা এখন করব। তো চলুন, তো আমরা এখানে সিএসএস অংশে ডিভিশন নামে একটা সিলেক্টর নিচ্ছি, এখানে আমরা সেটা করব। তো এখানে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার। তো অসংখ্য কালার আছে, তো আমরা কোন কালার নিতে চাচ্ছি, তো এটা। তো আমি এই কালারটা ঠিক এটার মতোই করতে চাচ্ছি। তো এজন্য আমি একটা কাজ করব, এই কালারের ভ্যালুটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তো এই কালারের ভ্যালু আমি কপি করে নিলাম। তো এটা হলো আসলে পেজ কালার পিকার। এটার কাজ কি, এটার থেকে আপনারা যদি এটা অ্যাক্টিভ রাখেন তাহলে এটা আপনি যেটার উপরে মাউস ওভার করবেন আপনাদের সেটার কালার দেখাবে। যেমন আমি এটার উপরে মাউস ওভার করছি, দেখুন এটার কালার দেখাচ্ছে, তারপরে কালারের যে কোড সেটা দেখাচ্ছে। তো তাহলে আপনারা যে কোনো ওয়েবসাইটের যদি যে কোনো অংশ যদি আপনাদের কালার ভালো লাগে, সেই কালারটা কিন্তু এভাবে এর যে কোডটা সেটা নিয়ে আপনারা আপনাদের পেজে বসাতে পারবেন, খুবই সিম্পল। তো আমি অলরেডি এটার যে কালার সেটা আমি এখন সিলেক্ট করব। তো আমাদের কি করতে হবে, এই যে পেজ কালার পিকার। তো এটা আপনারা জাস্ট খুব সহজে এটা ইনস্টল করে নিতে পারবেন। যদি না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখাবো। তো এর মাধ্যমে চাইলে আপনারা যে কোনো কালার এভাবে নিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, এটা কপি হয়ে গেল। বা আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনোটা দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। সরি আমি ডাবল করে ফেলছি, হ্যাঁ। তো এটা রাখলাম। তো আমাদের ডিভিশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড হয়েছে, বাট এটা অনেক বড় দেখাচ্ছে। তো আমি এতটুকু চাচ্ছি না, ঠিক এটার মতো চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজ করব, যে ডিভিশন এটার উইড আমরা সেট করে দিই, যে উইড এটা হলো 400 পিক্সেল। তারপরে আমরা তো আপনাদের রান করে এখন দেখাই। হ্যাঁ, তো দেখুন এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হলো
এটা ঠিক পেজের মাঝখানে আনতে, ঠিক আছে? তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মার্জিন নিতে হবে। তো আমি মার্জিন লেফট, তো মার্জিন লেফট যদি নিই সেটা আমাদের লেফট থেকে যত পিক্সেল দিব তত পিক্সেল দূরত্বে সরিয়ে দিবে। তো ধরুন আমি 500 পিক্সেল নিচ্ছি, তো এটা আমাদের 500 পিক্সেল দূরে নিয়ে যাবে। তো দেখুন এটা, আর আমি চাচ্ছি এটা ঠিক উপরে যে হেডিং এটার থেকে একটু গ্যাপ দিতে, তো আমি সেই কাজটা এখন করব। তো এজন্য আমাদের কাজ হবে যে মার্জিন টপ। তো মার্জিন টপ এখানে ধরুন আমি দিচ্ছি যে 100 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এটা একটু নিচে চলে আসলো। তো এইটুকু আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো পি ট্যাগ নিয়ে কাজ করা, অর্থাৎ পি ট্যাগটা ঠিক পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড দিতে। সরি, হ্যাঁ, তো এরপরে আমি সিলেক্টর হিসেবে পি নিব, পি, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড COLOR, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে যে কোনো কালার দিতে পারি। তো ধরুন আমি এটার মতো রেড কালার দিচ্ছি, তাহলে দেখুন। তো এবার আমি সেভ করে যে রান করি, তো দেখুন এটা হয়ে যাচ্ছে। তো আমাদের পুরো কালার কিন্তু নিয়ে নিল, বাট আমি এটা চাচ্ছি না। তো এরপরে আমাদের কাজ হলো এর ফন্ট সাইজ সেট করে দেওয়া, ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আমি 35 পিক্সেল করে দিচ্ছি। তারপরে টেক্সট অ্যালাইন, এটা সেন্টার, ALIGN, অ্যালাইন, এটা আমি সেন্টার করে দিচ্ছি, তাহলে এটা ঠিক মাঝখানে আসবে। তো এবার দেখুন, তো এটা ঠিক মাঝে চলে আসলো। তো এরপরে আমাদের কাজ হলো যে এই লেখাটা হোয়াইট দেখাক। তো এজন্য আমরা কালার হোয়াইট করে দিচ্ছি। তো আমাদের কালার হোয়াইট হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো এটা একটু বোল্ড করতে, সরি। তো এজন্য আমরা ফন্ট ওয়েট, WEIGHT, ফন্ট ওয়েট আমরা বোল্ড করলে এটা একটু বোল্ড হয়ে যাবে, অর্থাৎ একটু গাঢ় কালার হয়ে যাবে। তো দেখুন এটা তুলনামূলক গাঢ় হয়ে গেল। তো আমাদের কারেন্সি কনভার্টার এটা হয়ে গেল, এই অংশটুকু আমরা করে ফেললাম। এরপরে আমাদের নিচের অংশে যেতে হবে। তো এখানে আমাদের দুইটা জিনিস, একটা হলো অনেকগুলো অপশন থাকবে, আর একটা হলো একটা লেখার জন্য, অ্যামাউন্ট লেখার জন্য একটা টেক্সট বক্স থাকবে। তো আমরা একটা অপশন নিয়ে ফেলি। তো এটা খুবই সিম্পল। তো আপনারা HTML এর সিলেক্ট অপশন, এই ট্যাগ সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো আমরা এখন সেটা নিব। তো এটা নেওয়ার জন্য আমাদের ফর্মের ভেতরে নিতে হবে, কারণ এখানে আমাদের ডেটা পাস হবে। অর্থাৎ আমরা ঠিক এটার মতো, এখানে যেমন আমরা যদি এটা সিলেক্ট করি, তারপরে এখানে একটা অ্যামাউন্ট বসাই, দেন যদি কনভার্টারে কনভার্ট এটা যদি প্রেস করি, তাহলে একটা কাজ হবে। তো এজন্য আমাদের একটা ফর্ম নিতে হবে। তো ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি, সেটা পিএইচপির সাথে কানেক্ট করাতে পারি। অর্থাৎ আমরা ফর্মের ভেতরে যদি অ্যাকশনের ভেতর পিএইচপি নামটা দিয়ে দিই এবং মেথড এগুলো দিয়ে দিই, তাহলে আমরা পিএইচপির সাথে এটা কানেক্ট করাতে পারি। তো আমরা সেটা এখন করব। তো আমরা পি ট্যাগের পরে আমাদের যে কাজ সেটা হলো ফর্ম ট্যাগ নেওয়া, ফর্ম। তো এর ভেতরে অ্যাকশন আমাদের দিতে হবে। তো আমরা যদি এই পেজেই এই পিএইচপিটা রাখতে চাই, অর্থাৎ আমরা যদি যে ইনপুট বা আউটপুট হবে সেটা যদি এই পেজেই চাই, অর্থাৎ আমরা সব কিছু করে যখন কনভার্টে প্রেস করব, তো যদি আমি এই পেজেই চাই তাহলে আমাদের এই পেজের নামটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে তো আমি এখানে অ্যাকশনের ভেতরে এই পেজের নামটা দিয়ে দিব। তো আমি এই পেজের নামটা দিয়ে দিচ্ছি যে কারেন্সি কনভার্টার ডট পিএইচপি। তো আপনাদের এই নামটা, অর্থাৎ পিএইচপি ফাইলের নামটা খুব সতর্কতার সাথে দিতে হবে, আদারওয়াইজ আপনাদের ভুল হবে। তো আমি এটা চেক করি যে কারেন্সি কনভার্টার ডট পিএইচপি। তারপরে আপনাদের মেথড নিতে হবে, মেথড। মেথডটা আপনারা দুইটা নিতে পারেন, সেটা হলো পোস্ট মেথড, গেট মেথড। তো দুইটার কাজই একই। তো পোস্ট মেথড আসলে একটু সিকিউর ডেটার ক্ষেত্রে, আর গেট মেথড যেটা সিকিউর না বা সিকিউর না করলেও চলে। তো আমি এখানে পোস্ট মেথড নিয়ে কাজ করছি। তো আমি পোস্ট লিখলাম, এটা ছোট হাতের বড় হাতের আপনার যেটা ইচ্ছা লিখতে পারেন, বা আপনি চাইলে এভাবে ছোট হাতেরও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি এই ফর্মের ভেতরে অপশন নিব। তো এটার মতো লাইক দিস। এখানে আমরা প্রথমে লিখবো যে সিলেক্ট অপশন, দেন এইভাবে আমরা কয়েকটা অপশন রাখবো। অর্থাৎ আমরা
কোন কারেন্সি থেকে কোন কারেন্সিতে যেতে চাই সেটার টাইটেলটা আমরা লিখে দিব। তো এখানে প্রথমে আমি একটা লেবেল দিচ্ছি, লেবেল। তো এটার কাজ হলো আমাদের এর একটা লেবেল দেওয়া বা একটা টাইটেল টাইপের দেওয়া, যে সিলেক্ট কারেন্সি, সরি এখানে দিব যে সিলেক্ট ইওর কারেন্সি, এটা দিলাম। তো লেবেল দিয়ে এরপরে আমাদের কাজ হবে, এটা আমরা দিয়ে ফেললাম। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো একটা অপশন তৈরি করতে হবে, এটার মতো একটা অনেকগুলো অপশন থাকবে যেখান থেকে আমরা একটা সিলেক্ট করতে পারবো। তো অপশন নেওয়ার জন্য আমাদের প্রধান যে ট্যাগ সেটা হলো সিলেক্ট। তো সিলেক্টের আন্ডারে অনেকগুলো অপশন থাকবে, তো আমরা সিলেক্ট ট্যাগটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট। তো সিলেক্ট লিখে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে চলে আসবে। তো সিলেক্টে এখানে নেম থাকবে, তো আমাদের এর একটা নেম দিতে হবে। এই নেম দিয়ে আমরা যখন পিএইচপির সাথে এটা কানেক্ট করব তখন এটাকে আমাদের কল করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা নাম দিতে হয়। তো আমি এর একটা নাম দিচ্ছি, সেটা হলো কারেন্সি। তো আমাদের এই নামটা কিন্তু মনে রাখতে হবে, পরে পিএইচপিতে এটা কাজে লাগবে। তো এর নাম দিচ্ছি আমি কারেন্সি। তো এখানে আইডি এটা থাক না থাক কোনো সমস্যা নেই, এটা দরকার নেই আমাদের আইডি। তো এরপরে আমরা সিলেক্টের ভেতরে আমরা অপশনগুলো নিয়ে নিব। তো আমি কি কি অপশন চাচ্ছি, তো ধরুন আমি চাচ্ছি যে এটার মতোই, যে ডলার টু টাকা, দেন টাকা টু ডলার। তো আমি অপশনগুলো নিতে চাচ্ছি, তো এজন্য আমাদের HTML এর ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হলো অপশন ট্যাগ। তো অপশন ট্যাগের মাঝখানে আমরা যেটা দিব সেটা অপশন আকারে শো হবে। তো দুই ট্যাগের মাঝখানে আমরা দিচ্ছি যে ডলার টু টাকা। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে আপনারা দেখুন, তো দেখুন আমরা একটা অপশন করেছি। তো এভাবে আমরা আরও অনেকগুলো অপশন দিতে পারি। তো ধরুন আমরা আরও অপশন দিচ্ছি, অপশন, তো ভ্যালু আমরা দিচ্ছি এবার ধরুন টাকা টু ডলার। তো এবার আমরা দিচ্ছি টাকা টু ডলার। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো এবার দেখতে পাচ্ছেন অপশন দুইটা। তো এভাবে আমরা অনেকগুলো অপশন রাখতে পারি। তো চলুন আমরা দ্রুত এই অপশনগুলো আমরা যেগুলো চাচ্ছি সেগুলো নিয়ে নিই। তো এরপরে আমি চাচ্ছি যে অপশন, এবার আমি চাচ্ছি যে ইউরো টু টাকা, ইউরো টু টাকা এটা। তারপরে আমি আরও অপশন দিচ্ছি, সেটা হলো যে টাকা টু ইউরো, টাকা টু ইউরো, দেন অপশন। এভাবে আমরা অনেকগুলো অপশন নিতে পারি। তো এরপরে আমি চাচ্ছি যে ব্রিটিশ পাউন্ড, ব্রিটিশ পাউন্ড। তো আমরা এত লিখবো না, জাস্ট লিখি যে পাউন্ড টু টাকা। তো ব্রিটিশ পাউন্ড এটা লিখতে গেলে অনেক বড় লেখা হয়ে যাবে, ইউএনডি পাউন্ড টু টাকা। তো এরপরে উল্টা হবে। তো আমরা খুব বিষয়টা দ্রুত ক্যালকুলেশনের জন্য এটা করছি। এরপরে আমরা টাকা টু পাউন্ড, টাকা টু পাউন্ড। তো আমরা যতটুকু করেছি এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো আমাদের অলরেডি অনেকগুলো অপশন তৈরি হলো। তো এইভাবে আমরা অনেক অপশন রাখতে পারি। তো আমি আরও কয়েকটা অপশন রাখবো, সেটা হলো আমি পাউন্ড করলাম, ডলার, ইউরো, পাউন্ড। তো এরপরে আমি চাচ্ছি যে কুয়েতি দিনার এটা করতে, অপশন সেটা হলো কুয়েতি দিনার, কুয়েতি দিনার টু টাকা এটা। এরপরে এর উল্টোটা, অর্থাৎ টাকা টু কুয়েতি দিনার, টাকা টু কুয়েতি দিনার এটা। তো এরপরে আমাদের আরেকটা নিতে চাচ্ছি। তো আপনারা চাইলে এভাবে অনেকগুলো নিতে পারেন। তো আপনারা যে কয়টা অপশন নেবেন সে কয়টার কাজ করতে পারবেন। তো আমি এরপরে নিচ্ছি যে সৌদি
রিয়াল টু টাকা, দেন আমি আরেকটা অপশনে যাচ্ছি যে OPTION অপশন, এরপরে আমি উল্টাটা করব যে টাকা টু সৌদি রিয়াল। তো এখানে আমি আরেকটা কথা লিখে দিচ্ছি, ব্রিটিশ কথাটাও লিখে দিচ্ছি, যেহেতু আমি এটাও বড় হয়ে যাচ্ছে, BRITISH ব্রিটিশ পাউন্ড টু টাকা, আর এখানে আবারও লিখে দিচ্ছি ব্রিটিশ পাউন্ড, হ্যাঁ এখানে ব্রিটিশ। তো আপনারা দেখবেন যে বানান ঠিক আছে কিনা, এখানে আমার আপাতত অনেক বানান খেয়াল নেই। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তো এভাবে আপনারা অনেকগুলো অপশন করতে পারবেন। তো আমরা এটা অনেকটা এটার মতো করে ফেলেছি। তো আমাদের এখন ডিজাইনে যেতে হবে। তো আমরা চাচ্ছি এটা একটু ডিজাইন করতে। তো তার সাথে সাথে আমরা আরেকটু কাজ করে নিই, সেটা হলো অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট লেখার যেই টেক্সট বক্সটা, চলুন এটা আমরা করে ফেলি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো সিলেক্ট, এটার পরে তো আমরা তো সিলেক্টের কাজ করে ফেললাম, অর্থাৎ সিলেক্ট এবং অপশন। তো এরপরে আমরা এটা ব্রেক নিচ্ছি, অর্থাৎ এটা লাইন ব্রেক করবে। তো এরপরে আমাদের কাজ হবে ইন্টার অ্যামাউন্ট যে টেক্সট বক্স সেটা। তো আমরা একটা লেবেল নিয়ে নিই, অর্থাৎ যেটা আমাদের টাইটেল দেখাবে সেটা, অর্থাৎ এটা। তো আমরা এখানে যে উপরে লিখেছি সিলেক্ট অপশন ইন্টার অ্যামাউন্ট, এগুলো হলো লেবেল। তো আমি এই লেবেলে দিচ্ছি যে ইন্টার AMOUNT ইন্টার অ্যামাউন্ট। তো আমরা এটা লিখলাম। তো এরপরে আমরা একটা ব্রেক দিতে চাচ্ছি, তারপরে আমরা একটা টেক্সট বক্স নিব যেখানে আমরা অ্যামাউন্ট লিখতে পারি। তো আমরা ইনপুট ট্যাগ নিচ্ছি। তো ইনপুট টাইপ আমরা কি দেবো, তো টেক্সট লিখলে কি হয় ABCD তারপরে ডট স্টার সব টাইপের জিনিস নেওয়া যায়। বাট আমরা যদি শুধু নাম্বার নিই তাহলে কি হবে, সে অ্যামাউন্টের ভিতরে জাস্ট নাম্বার লিখতে পারবো, আমরা ABCD এগুলো লিখতে পারবো না। তো আমি এই ইনপুট টাইপ এটা নাম্বার করে দিব, জাস্ট এটা নাম্বার নিতে পারবে। দেন আমাদের কাজ হবে যে এটার একটা নেম দেওয়া, কারণ আমরা যখন এটা PHPর সাথে কানেক্ট করব তখন এটাকে কল করা লাগবে। তো এজন্য আমরা এটা নাম দিচ্ছি যে অ্যামাউন্ট, AMOUNT অ্যামাউন্ট এটা। তো আমরা যতটুকু করেছি রান করলে কি হয় দেখুন। তো আমাদের এইটুকু হয়ে গেছে। তো এবার আমরা চাচ্ছি যে এই টেক্সট বক্সের ভেতরে এটার মতো একটা প্লেস হোল্ডার দিক, যে ইন্টার অ্যামাউন্ট সেটা। তো এটা নেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে, এই ইনপুট ট্যাগের ভেতরে একটা অ্যাট্রিবিউট, সেটা হলো প্লেস হোল্ডার। এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা যেটা লিখবো সেটা টেক্সট বক্সের ভেতরে শো হবে। তো আমরা দিব যে ইন্টার অ্যামাউন্ট, AMOUNT ইন্টার অ্যামাউন্ট। তো এবার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের এখানে শো হচ্ছে। তো এইটুকু আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ সেটা হলো কনভার্ট এরকম একটা বাটন নেওয়া। তো আমরা সেটা আসুন নিয়ে ফেলি। তো তো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমরা লাইন ব্রেক করে দিচ্ছি দুইটা। তারপরে আমি যেই কাজটা করব সেটা হলো ইনপুট। তো ইনপুট এবার টাইপ যদি সাবমিট করে দিই তাহলে এটা কিছু বাটন হয়ে যাবে, সাবমিট। তো এবার আপনারা দেখুন, ও সাথে আমাদের আরও কিছু লিখতে হবে। তো এর নেম দিতে হবে, নেম। তো নেম উদাহরণ আমি দিচ্ছি যে সাবমিট, আর এর ভ্যালু যেটা দিব সেটা বাটনের নাম হবে। তো আমি ভ্যালু এখানে দিচ্ছি যে কনভার্ট, তাহলে দেখবেন কনভার্ট নামে একটা বাটন ক্রিয়েট হবে। দেখুন এখানে কনভার্ট নামে বাটন ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এইটুকু হয়ে গেছে যে সিলেক্ট অপশন, ইন্টার অ্যামাউন্ট অ্যান্ড কনভার্ট। তো এগুলো একটু এলোমেলো আছে, তো আমরা এগুলো একটু ডিজাইন আমাদের করা লাগবে। তো আমরা চলুন এখন একটু ডিজাইন পার্টে চলে যাই। তো আমরা প্রথমেই চাচ্ছি যে এখানে যে লেবেলগুলো দেখুন একটু বড় সাইজ আছে এবং এর কালারটা অনেকটা গাঢ় দেখাচ্ছে। তো আমরা এখন এই কাজটা এখন করব। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে
প্রথমেই লেবেল এই সিলেক্টরটা নিচ্ছি। তো এটা লেবেলকে সিলেক্ট করছে। তো এর একটা ফন্ট ওয়েট, এটা যদি আমি বোল্ড করে দিই তাহলে এই লেখাটা অনেক গাঢ় দেখাবে। তো দেখুন, সরি এটা, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই লেবেল সিলেক্ট ইউর কারেন্সি ইন্টার অ্যামাউন্ট, এটা অনেক গাঢ় দেখাচ্ছে। তো এর সাইজটা আমি আরেকটু বাড়িয়ে দিতে চাচ্ছি, তো এই জন্য এর একটা ফন্ট সাইজ দিতে হবে। তো আমি ফন্ট সাইজ এটা ধরুন 28 পিক্সেল করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখুন অনেক বড় হয়ে গেল। তো আমরা এখানে একটা কাজ করি, সেটা হলো আমরা এখান থেকে এই যে সিলেক্ট ইওর কারেন্সি, তো এখানে আমরা একটা ব্রেক ট্যাগ নেব যাতে এটা লাইন ব্রেক করে। এরপরে আমাদের যে কাজ সেটা হলো আপনারা একটা জিনিস লক্ষ্য করুন। তো সেটা হলো আমাদের এই সিলেক্ট অপশন, তারপর ইন্টার অ্যামাউন্ট, তারপরে কনভার্ট, এগুলো একটু সরে আছে। তো আমরা এখন সেই কাজটা করব। তো এগুলি একটু বাম থেকে গ্যাপ নিয়ে আসবো। তো এটা আমাদের টোটালি আমরা কোন ট্যাগে নিয়েছি, অর্থাৎ সিলেক্ট ইওর কারেন্সি, দেন ইন্টার অ্যামাউন্ট, কনভার্ট, এগুলো। তো এগুলো আমি দেখুন যে ফর্ম ট্যাগের ভিতরে নিয়েছি। তো টোটালি ফর্ম ট্যাগের অংশ। তো আমি এই কাজটা করতে পারি, ফর্ম নামেই একটা সিলেক্টর নিচ্ছি যেটা ফর্মকে কল করবে। তো এটার আমি মার্জিন দিয়ে দিচ্ছি যে মার্জিন লেফট। তো এটা আমি 50 পিক্সেল দিলে এটা লেফট থেকে, অর্থাৎ এখন আমি যদি রান করি এটা এইখান থেকে একটু বামে সরে আসবে, সরি ডানে সরে যাবে। হ্যাঁ, তো দেখুন এটা সরে গেল। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো কনভার্ট। এটা কিন্তু একদম যে কিনারা ঘেঁষে আছে, তো এটা একটু উপরে চলে যাক। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যখন টোটাল এই ডিভিশন এটা নিয়েছিলাম, তো এটার ভেতরে যদি আমি কি করতে পারি যে প্যাডিং বটম 20 পিক্সেল যদি করে দিই তাহলে কি হয় আপনারা লক্ষ্য করুন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের এই গ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হবে এই অপশন নেওয়ার জন্য যে বক্সটা আমরা নিয়েছি এটাকে একটু চেঞ্জ করা। তো এখানে আপনারা দেখুন যে অপশনের ভেতরে একটা আমাদের হেডিং দিয়েছি যে সিলেক্ট কারেন্সি। আর এখানে কি হচ্ছে, প্রথমেই আমরা যে অপশন যে ডলার টু টাকা, অর্থাৎ প্রথম সিরিয়ালে যেটা আছে সেটাই কিন্তু বাই ডিফল্ট শো হচ্ছে। আমি যদি এটা না করতে চাই, অর্থাৎ ঠিক এটার মতো করতে চাই যে সিলেক্ট ইউর কারেন্সি, এটা প্রথমে দেখা যাবে। তো এজন্য আমাদের একটু চেঞ্জ আনতে হবে, সেটা হলো সিলেক্ট ট্যাগের ভেতরেই আমাদের একটু চেঞ্জ আনতে হবে। তো চলুন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সিলেক্ট এর একটা নাম দিয়েছি। তো এখানে আমি অপশনের ভেতরে প্রথমে আরেকটা অপশন নিতে চাচ্ছি, অপশন। তো এটার ভেতরে আমি কি করব যে আমি ভ্যালু এটা রাখবই না। তো এর ভেতরে আমি দিব যে সিলেক্টেড দেন হিডেন, এবং এর মাঝখানে আমি এর একটা নাম দিয়ে দিব, সেটা হলো সিলেক্ট ইওর কারেন্সি, এটা। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে চেঞ্জটা লক্ষ্য করুন। হ্যাঁ, তো আগের মতো এরকম দেখাচ্ছে না, মানে এবার আপনাদের প্রথমেই দেখাচ্ছে যে সিলেক্ট ইউর অপশন, তারপরে আপনারা এখানে গিয়ে অপশনটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি টাকা টু ডলার, দেন সৌদি রিয়াল টু টাকা, এইভাবে আমি সিলেক্ট করতে পারি। তো এরপরে আমাদের কাজ হলো যে এটার মতো একটু সাইজ বড় করে, এটা অনেক ছোট আছে যার ফলে আমাদের এটা বুঝতে অসুবিধা হবে। তো চলুন আমরা এখন সেটা চলে যাই। তো এজন্য আমাদের সিএসএসে একটু চেঞ্জ আনতে হবে, সেটা হলো আমরা এখন সিলেক্ট এটাতে আমরা একটু চেঞ্জ আনবো। তো আমরা সিলেক্ট ট্যাগকে আমরা সিএসএস দ্বারা কল করতে চাচ্ছি। তো সিলেক্ট, এখানে এর একটা উইড দিয়ে দিতে চাচ্ছি যে উইড, WIDTH উইড। তো এটা ধরুন আমি দিচ্ছি 240 পিক্সেল। তারপরে আমি এটা আমি 200 পিক্সেল দিচ্ছি।
তারপর এর একটা হাইট আমি দিয়ে দিচ্ছি HEIGHT হাইট, এটা ধরুন আমি 300 পিক্সেল দিচ্ছি। তো এবার যদি আমি আপনাদের সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন এটা অর্থাৎ আমরা সিলেক্ট অপশনের যেই টেক্সট বক্সটা সেটা অনেক বড় দেখাচ্ছে। এবার দেখুন, বাট এই লেখাটা কিন্তু আগের মতোই দেখাচ্ছে। তো আমি এই লেখাটাও একটু বড় করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, ভেতরে একটা ফন্ট সাইজ নিতে হবে। ফন্ট সাইজ এটা আমি দিয়ে দিতে চাচ্ছি যে 20 পিক্সেল অর্থাৎ 20 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন এটা আমাদের বড় দেখাচ্ছে। বাট এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা 20 অর্থাৎ 20 পিক্সেল যখন নিলাম তখন এটা আমাদের মানে এর ভেতর কমপ্লিটলি এটা ধরছে না, অর্থাৎ বাইরে চলে যাচ্ছে। তো আমি যে কাজ করব সেটা হলো এই সিলেক্ট, এটার উইডটা আমি বাড়িয়ে দিচ্ছি, সেটা হলো 270 পিক্সেল যদি করে দিই তাহলে দেখুন, আশা করি এটা এর ভেতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবার দেখুন এটা পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা মেবি মনে হয় একটু বেশি নিয়ে ফেলছি, তো আমরা 200 এটাকে 250 করে দিচ্ছি। আর এবার মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তো এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এই লেখাটাকে আমরা আরেকটু বোল্ড করতে পারি। তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো ফন্ট ওয়েট, এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো দেখুন আমাদের এটা একদম গাঢ় দেখাচ্ছে। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপর ইন্টার অ্যামাউন্ট, এটার যে টেক্সট বক্স এটাই দেখুন অনেক বড়, বাট এটাই কিন্তু তুলনামূলক অনেক ছোট দেখাচ্ছে। তো আমরা এখন এটাতে একটু কাজ করব। তো আমরা এখানে যাচ্ছি। তো এখানে আমরা এই টেক্সট বক্স কোথায় রেখেছি সেটা হলো আমরা ইনপুট এটা নিয়েছি এবং ইনপুট ট্যাগ নিয়েছি, বাট এটা টাইপ কিন্তু নাম্বার। তো আমরা যদি ইনপুটকেই মানে ইনপুট নামে যদি একটা সিলেক্টর নেই, সেটা কিন্তু দুইটা ইনপুটেই চলে যাবে, অর্থাৎ একটা ইনপুট সাবমিটের জন্য আর একটা নাম্বারের জন্য। তো আমরা সিলেক্টর হিসেবে ইনপুট এটাই নিব, বাট এর টাইপটা আমরা চেঞ্জ করে যদি নাম্বার লিখি তাহলে এটা জাস্ট নাম্বারকেই সিলেক্ট করবে, বাট আমরা আইডি সিলেক্টরও ইউজ করতে পারি। তো এটার আমি উইড দিচ্ছি, সেটা হলো 240 পিক্সেল। তো এবার আমরা লক্ষ্য করি, তো দেখতে পাচ্ছেন টেক্সট বক্সের উইড বেড়ে গেছে। তো এরপরে আমি এর হাইটটা দিয়ে দিতে চাচ্ছি HEIGHT হাইট। তো এর হাইটটা ধরুন আমি 32 পিক্সেল দিয়ে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা তুলনামূলক বড় হয়ে গেল। তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, যে সিলেক্ট অপশন নিলাম। তো এটার মানে উইডটা ঠিক আছে, বাট হাইটটা যদি আরেকটু বাড়াই তাহলে আশা করি সুন্দর লাগবে। তো সিলেক্টের ভেতরে হাইটটা আমি ধরুন এটা 33 পিক্সেল করে দিচ্ছি, তাহলে আপনারা ব্যাপারটা দেখুন। তো আমি আরেকটু বাড়াই, যে এটা 37 পিক্সেল। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো এবার আশা করি পারফেক্ট আছে। তো এখানে আমরা এটা ঠিক হয়ে গেল টেক্সট বক্সটা, বাট এটার ভেতরের যে লেখাটার সাইজ এটা আমরা বাড়াতে চাচ্ছি, অর্থাৎ ইন্টার অ্যামাউন্ট এটা। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ভেতরের ফন্ট সাইজ এটা আমরা একটু বাড়িয়ে দিব, সেটা হলো আমরা 18 পিক্সেল নিতে চাচ্ছি। তাহলে আপনারা দেখুন এটা, বাট এটা একটু হালকা দেখাচ্ছে। তো আমি চাইলে এটা একটু বোল্ড করতে পারি। তো বোল্ড করার ওয়ে কি, সেটা হলো ফন্ট ওয়েট ফন্ট ওয়েট, এটা যদি আমি বোল্ড নিই তাহলে দেখুন, তো এখানে আমরা নাম্বার লিখতে পারছি, বাট আমরা ABCD যদি টাইপ করি তাহলে কিন্তু এটা আসবে না, জাস্ট এটা নাম্বার নিবে। তা আমরা এগুলো করে ফেললাম, অর্থাৎ ডলার টু টাকা, টাকা টু ডলার, ইউরো টু টাকা, টাকা টু ইউরো, ব্রিটিশ পাউন্ড টু টাকা, টাকা টু ব্রিটিশ পাউন্ড, কুয়েতি দিনার টু টাকা, টাকা টু কুয়েতি দিনার, সৌদি রিয়াল টু টাকা, টাকা টু সৌদি রিয়াল। তো এরকম আমরা অনেকগুলো কারেন্সির অপশন রাখতে পারি, অর্থাৎ কোনটার থেকে কোনটা আমরা যেতে চাচ্ছি সেটা। আর এখানে আমরা সেই ভ্যালুটা দিয়ে দিব, তারপরে সেই অনুযায়ী আমাদের এটা কনভার্ট করবে। তো এটা আমরা কিছুটা ডিজাইন হলো। তো এখানে আমরা কনভার্ট এই বাটনটা, এটা সাইজটা আমরা একটু বাড়াতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা বাটনটা মানে কোন ট্যাগে নিয়েছি সেটা হলো আমরা
ইনপুট ট্যাগে নিয়েছি, বাট এর টাইপটা সাবমিট। তো আমরা এখন সিলেক্টর নিচ্ছি যে ইনপুট, আর এর টাইপটা আমরা সাবমিট এটা করে দিচ্ছি। তো এবার যদি আমরা সিএসএস এর ভ্যালু বসাই যে মার্জিন লেফট এটা 110 পিক্সেল, তাহলে কি হবে, এটা 110 পিক্সেল সমমানের দূরে এটা চলে যাবে বাম থেকে ডানে। তো দেখুন এটা একটু দূরে চলে গেছে, তো আমি এর ভ্যালুটা বেশি দিয়ে ফেলেছি, তো এটা 100 এনাফ হবে। 100 এটা এটা ঠিক আছে। তো এরপরে আমাদের ভেতরে লেখাটা অনেক ছোট দেখাচ্ছে, তো এটার ফন্ট সাইজটা যদি আমরা বাড়িয়ে দিই যে ফন্ট সাইজ, সরি আমি ভুল করছি বারবার, ফন্ট সাইজ এটা 24 পিক্সেল। তো এবার আপনারা লক্ষ্য করুন কনভার্ট, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হলো এটা একটু বেশি ডানে চলে গেছে। তো আমি এটা 100 পিক্সেল না করে যদি জাস্ট এটা 90 পিক্সেল, আমার মনে হয় ঠিক একদম পারফেক্ট হবে। তো আপনারা দেখুন এবার, হ্যাঁ, তো আমরা এটুকু করে ফেলছি। তো আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন যে এখানে সিলেক্ট ইউর কারেন্সি, এখানে আমরা সবগুলো দিয়েছি, ইন্টার অ্যামাউন্ট এটা দিয়েছি, দেন কনভার্ট। তো আমাদের মেন ডিজাইনটা অলমোস্ট এটার মতো হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার যে মেন ডিজাইনটা এটা, আর এটা দেখুন আমাদের অলমোস্ট কিন্তু সেম হয়েছে। তো এবার আমাদের পিএইচপিতে চলে যেতে হবে। তো পিএইচপিতে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় মনে করা, একটা বিষয় আমি বলি, সেটা হলো আমরা ফর্মের যে ডেটা এখানে দিব সেটা প্রসেস হবে, সেটার জন্য আমাদের পিএইচপি ব্যবহার করতে হবে। সেই ডেটাগুলো আমরা কি দিব, এখানে আমরা কারেন্সি অপশন সিলেক্ট করব, তারপরে এখানে আমরা একটা অপশন দিব, মানে সরি এখানে টেক্সট বক্সে অ্যামাউন্ট লিখবো। তো এটার মতো, তো ধরুন এখানে আমি যেমন ডলার, ধরুন $2, দেন যদি কনভার্টে যাই তাহলে $2 ইকুয়াল 160 টাকা, ঠিক এটার মতো একটা অপশন আসবে। তো এখানে আমি অ্যামাউন্ট বসাবো, তো টাকা টু ডলারে আমাদের কনভার্ট করে দিবে, বা ধরুন বা এভাবে ভ্যালু দিলাম, দেন আমরা টাকা টু ডলারে কনভার্ট করে দিবে। তো আমরা এখন এই কাজটাই করতে চাচ্ছি। তো এজন্য আমাদের একটু কাজ করতে হবে, সেটা হলো এখানে আমরা যে ভ্যালু নিয়েছি, অর্থাৎ যে অপশন নিয়েছি, সেই অপশনের ভ্যালু কিন্তু আমরা দিইনি। অর্থাৎ আমরা যখন এই অপশনটা যখন সিলেক্ট করব, তখন এই অপশনের ভ্যালুটা কি হবে। তো এই অপশন মানে ভিতরে আমরা যেটা লিখেছি এটা জাস্ট এটার টাইটেলটা, বাট এটার ভ্যালু কিন্তু আমরা দিইনি। অর্থাৎ এই যেমন টাকা, ডলার টু টাকা এটা যেমন দিয়েছি, এটা কিন্তু জাস্ট এই টাইটেলটা, বাট এর ভ্যালুটা আমরা সেট করিনি। তো ভ্যালুতেও আমাদের এর ভেতরে যেটা লিখেছি এটা, বা আমরা যে ভ্যালুটা সেটা আমরা দিয়ে দিব। তো আমি এটা ডলার টু টাকা এই ভ্যালুর সেম রাখবো, তা আপনারা সেমই রাখবেন। দেন আমি পরবর্তী এটা যে টাকা টু ডলার, তো আমি এটা কপি করে এই ভ্যালুটা দিয়ে দিচ্ছি। দেন আমরা ইউরো টু টাকা এই সেম অপশনের ভেতরে যে টাইটেলটা দিয়েছি সেই ভ্যালুটা আমরা সেমই রাখবো। তো আমি এটা কপি করে ভ্যালুতে এটাই দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আবার এখানে ব্রিটিশ টু টাকা, তো এরপরে আমরা সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি, অন্য জায়গায় নিয়ে ফেলছি। সেটা হলো আমরা এখানে টাকা টু ইউরো এটা করলাম। তো এবার আমরা ব্রিটিশ পাউন্ড টু টাকা এটা, তো এটা আমরা ভ্যালুতেও সেম রাখবো। অর্থাৎ আমরা যখন এটা সিলেক্ট করবো এর ভ্যালুটা কি হবে সেটা আমাদের এটা সেট করে দিতে হবে, তাহলে পিএইচপিতে আমাদের কাজ করতে পারবো। দেন আমরা টাকা টু ব্রিটিশ পাউন্ড এটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। দেন আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি। তা আপনারা খুব কেয়ারফুলি বসাবেন, কারণ একটারটা আরেকটায় চলে গেলে আমরা যখন কনভার্ট অর্থাৎ সাবমিট বাটনে প্রেস করব তখন অন্য রেজাল্ট আসবে। তো আমি এটা দিলাম, দেন লাস্টে টাকা টু সৌদি রিয়াল এটা করলাম, এটা দিয়ে দিলাম। তো আমরা মোটামুটি এইটুকু শেষ, যে আমরা প্রথমে কি করলাম, ফর্ম নিলাম, এর অ্যাকশনের ভেতরে কারেন্ট পেজের নামটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ কনভার্টার কারেন্সি কনভার্টার পিএইচপি। দেন মেথড, অর্থাৎ মেথড আমরা পোস্ট দিচ্ছি। তো পিএইচপিতে একটা মেথড আছে, একটা ডেটা পাসিংয়ের দুইটা ওয়ে, সেটা হলো গেট আর একটা হলো পোস্ট। তো আমরা পোস্ট মেথড নিচ্ছি, তো পোস্ট মেথডের ভেতরে আমরা ডেটা পাস করতে পারবো, যেমন আমরা এখানে অপশন নিচ্ছি, দেন আমরা এখানে টেক্সট বক্সে যে
ইনপুট নিচ্ছি, সেটা আমরা যখন সাবমিট করব তখন এই পোস্ট মেথডের মাধ্যমে আমাদের এই ডেটাগুলো পাস হবে, দেন আমরা ওটা প্রসেস করব। তো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। তো আমরা যেই টেক্সট বক্স ইনপুট, এটা আমরা নাম দিয়েছি যে অ্যামাউন্ট, দেন আমরা যে সাবমিট বাটন সেটার নাম দিয়েছি সাবমিট। তো এটা আমরা দিলাম কেন, আমরা একটু পরে পিএইচপিতে এটা কল করব সেজন্য। তো আমাদের এইটুকু হয়ে গেছে। তো এরপরে আমরা পিএইচপিতে যাব। তো যাওয়ার আগে এখানে আপনাদের একটা বিষয় দেখাই যে আমাদের ঠিক এটার পরে, অর্থাৎ আমরা ইন্টার অ্যামাউন্ট এখানে যে টেক্সট বক্স দিচ্ছি, তারপরে আমরা ধরুন ডলার টু টাকা, দেন আমরা যখন কনভার্টে প্রেস করছি তখন আমাদের এই যে ভ্যালুটা দিলাম সেই ভ্যালুটাকে আমাদের এক্সপেক্টেড যে, তো আমাদের এক্সপেক্টেড যে কারেন্সি ছিল সেটাই কনভার্ট করে দিল। তো আমি ধরুন এখন টাকা টু ডলার করছি, তো আমি ধরুন টাকার অ্যামাউন্ট দিলাম 1600 টাকা। তো এবার যদি আমি কনভার্ট করি তাহলে দেখুন 1600 টাকা ইকুয়াল $20 এটা। তো এটাই আমি করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ সেটা হলো আমরা এখন পিএইচপিতে যাব। তো আমরা এই যে ভ্যালুটা সেটা কিন্তু জাস্ট আমাদের ইন্টার অ্যামাউন্টের টেক্সট বক্সের পরে আসছে, অর্থাৎ ঠিক এটার পরে এবং কনভার্টের মাঝখানে। তো আমরা এখন পিএইচপি ঠিক এর মাঝেই লিখব, ঠিক আছে, যাতে আমাদের আউটপুটটা এখানে আসে। তো আমরা এবার যে কাজটা করব সেটা হলো এই যে ইনপুট যে নাম্বার এর পরেই যে আমরা লিখব, পরে আমরা একটা ট্যাগের ভিতরে এটা লিখব। সেটা হলো আমরা h2 এর নামে একটা ট্যাগ নিচ্ছি। তো h2 ট্যাগের ভেতরে আমরা পিএইচপি লিখব, যাতে আমাদের এখানে যেমন আমরা কনভার্ট করার পরে এই লেখাটা এটা যাতে আসে, অর্থাৎ আমরা যেই অ্যামাউন্ট ইনপুট দিলাম সেই অ্যামাউন্টের যে কারেন্সি সেটা আমাদের অন্য কারেন্সিতে কনভার্ট করবে সেটা। তো আমরা এবার h2 এর ভেতরে পিএইচপি লিখতে চাচ্ছি। তো পিএইচপি লেখার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হয় সেটা হলো আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন কোশ্চেন মার্ক, দেন পিএইচপি, দেন কোশ্চেন মার্ক, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো আমরা এভাবে পিএইচপি লিখি এবং এটার ভেতরে আমাদের পিএইচপি লিখতে হবে, এর বাইরে লিখলে কিন্তু রান হবে না। তো আমাদের পিএইচপি লেখার জায়গায় এর থেকে এটার ভেতরে আমরা চাইলে একটা পেজে অসংখ্য এরকম পিএইচপি এই স্ক্রিপ্টটা নিতে পারি। তো এরপরে আমরা একটা ইফ কন্ডিশন নিচ্ছি এবং ইফ নিচ্ছি, ইফের ভেতরে ইফের ভেতরে আমরা একটা কন্ডিশন দিচ্ছি যে ইজ সেট, দেন আমরা পোস্ট মেথড ইউজ করছি। তো পোস্ট একটা গ্লোবাল ভেরিয়েবল, তো পোস্ট মেথডের আন্ডারে পিওএসটি পোস্ট, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে এটা হলো একটা গ্লোবাল ভেরিয়েবল, তো এর মাধ্যমে ডেটা পাস হয়। তো আমরা ইফ ইজ সেট, অর্থাৎ আমরা যখন সাবমিট বা কনভার্ট বাটন, এখানে আপনারা দেখুন যে কনভার্ট বাটন আমরা যখন প্রেস করব তখন কি হবে সেই শর্তটা। তো আমরা এই কনভার্ট বাটনের নামটা কি দিয়েছি, সাবমিট, তো আমরা সেটা দিব সাবমিট। তো এইটার অর্থ আমরা ইফ ইজ সেট পোস্ট সাবমিট, এর অর্থ কি জানেন? এটা সহজ কথায় যেটা বলি সেটা হলো, এখানে দেখুন আমরা এই কনভার্টে প্রেস করলে কি হবে সেই শর্তটা এখানে আমরা দিচ্ছি। তো প্রথম শর্ত এটা যে আমাদের যদি আমরা কনভার্টে প্রেস করি এই বাটনে তাহলে কি হবে সেটা। তা আমরা চলুন সেটা করি। তো আমরা কনভার্টে প্রেস করব কখন, যখন আমরা ইন্টার অ্যামাউন্ট, তো আমরা একটা কাজ করি, এখানে একটা কাজ করতে ভুলে গেছি। তো আমরা যদি কিছু না লিখেই যদি কনভার্টে ক্লিক করি তাহলে তো একটা ভুল রেজাল্ট বা একটা প্রসেসিং হবে। তো আমরা কিছু না লিখে আমরা কনভার্টে প্রেস করতে পারবো না, সেই একটা কমান্ড দিয়ে দিই। তো সেজন্য আমাদের ইন্টার অ্যামাউন্ট এর ভেতরে ঠিক এক পাশে রিকোয়ার্ড এই কথাটা আমরা লিখে দিব। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, এবার যদি আমরা কোনো অ্যামাউন্ট না বসিয়ে যদি কনভার্টে প্রেস করি তাহলে দেখুন বলবে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড এটা। তো আমরা আরেকটু কাজ করি, সেটা হলো
QUIRED রিকোয়ার্ড, এটা দরকার নেই। তো আমরা জাস্ট টেক্সট বক্সের জন্যই করতে চাচ্ছি। তো আমরা ধরুন এখানে $2 টাকা সিলেক্ট করলাম, বাট এখানে আমরা কিছু লিখলাম না। এবার যদি কনভার্টে প্রেস করি তাহলে দেখুন এখানে বলছে প্লিজ ফিল আউট। এরপরে আমরা ধরুন একটা ভ্যালু দিলাম, তারপর কনভার্টে প্রেস করলাম, তো কোনো রেজাল্ট দিচ্ছে না। তো রেজাল্ট যাতে শো হয় সেজন্য আমাদের কাজ করতে হবে। তো আমরা এখন দুইটা ভেরিয়েবল নিব, ঠিক আছে? তো দুইটা ভেরিয়েবল, এই দুইটার জন্য একটা ভেরিয়েবল কি করবে, একটা ভেরিয়েবল আমাদের যে কাজ করবে সেটা হলো এখানে যে আমরা অপশন সিলেক্ট করব সেই অপশনটা আমাদের ওই ভেরিয়েবল স্টোর হবে, অর্থাৎ আমরা এটা নিয়ে কাজ করব। তো আমরা এই কাজটা করি। তো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি পিএইচপির ভিতরে, অর্থাৎ এটার পরে, সেটা হলো আমরা কীভাবে ভেরিয়েবল নিই পিএইচপিতে, সেটা হলো ডলার সিম্বল দিয়ে আমরা ভেরিয়েবল নিয়ে থাকি। তো এই ভেরিয়েবলের নাম দিচ্ছি যে কারেন্সি, দেন আমরা পোস্ট এই গ্লোবাল ভেরিয়েবলটা নিচ্ছি, দেন আমরা এই এখানে ভেতরে আমরা নামটা লিখে দিব। তো এটা ধরুন কারেন্সি লিখে দিচ্ছি, কারেন্সি। তো কারেন্সি কেন লিখলাম, আমাদের যে অপশন এটার মেন নাম ছিল কারেন্সি, তারপরে আমরা এই কারেন্সি ভেরিয়েবলে পোস্ট এই গ্লোবাল ভেরিয়েবল নিয়েছি। তো এই গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে কি হবে, তো আমরা এই পোস্ট মেথডের কারণে আমরা গ্লোবাল ভেরিয়েবল পোস্ট নিয়েছি, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এটা একটা বিল্ট ইন ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা ডেটা পাস করি। তো আমরা এখন যেই অপশন সিলেক্ট করব, তো এখানে ধরুন আমরা $2 টাকা সিলেক্ট করলাম, দেন কনভার্টে প্রেস করলাম, তখন কি হবে, প্রথমে আমাদের কারেন্সি ভেরিয়েবলে এই অপশনের যেটা আমরা সিলেক্ট করলাম সেটা এখানে স্টোর হলো। বাট এখানে শুধু কি অপশন, সাথে আমাদের ইন্টার অ্যামাউন্ট এই বক্সটাও আছে। তো আমরা ইন্টার অ্যামাউন্ট এই বক্সে আমরা তো অবশ্যই একটা ভ্যালু দিব। তো আমাদের সেই ভ্যালুটা যাতে একটা ভেরিয়েবলে স্টোর হয় সেই কাজটা করব। তো আমি সেই ভেরিয়েবলে একটা নাম দিচ্ছি, সেটা হলো ডলার সিম্বল অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। এর ভেতরে আমি যে অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করব, তো এখানে ধরুন আমি 5 সিলেক্ট করছি। এবার কনভার্টে যখন প্রেস করব তখন ওই 5টা যাতে আমাদের একটা ভেরিয়েবল স্টোর হয়, তো এখানে স্টোর হবে অ্যামাউন্ট এই ভেরিয়েবলে। তো এই জন্য আমাদের কি করতে হবে, পোস্ট মেথডের জন্য পোস্ট এই গ্লোবাল ভেরিয়েবলটা নিতে হবে। এর ভেতরে আমরা টেক্সট বক্স, অ্যামাউন্ট লেখার জন্য যে টেক্সট বক্স, সেই টেক্সট বক্সে যে নেমটা দিয়েছি এখানে লিখবো। তাহলে কি হবে, আমাদের এই অ্যামাউন্ট ভেরিয়েবলটা ওটাকেই মিন করবে, অর্থাৎ ওই টেক্সট বক্সে যে ভ্যালুটা বসালাম সেটা অ্যামাউন্ট এই ভেরিয়েবল স্টোর হলো। আর এই কারেন্সি এটাই কোনটা স্টোর হচ্ছে, আমাদের এখানে যত অপশন আছে আমরা যেইটা সিলেক্ট করে সাবমিট করব সেটা এখানে স্টোর হবে। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা এর ভেতরে ইন্টারনাল কিছু শর্ত দিব, আমাদের কাজ প্রায় শেষ। যদি, তো এখানে আমরা একটা শর্ত দিচ্ছি যে ইফ, তো আমরা একটু স্পেস নিই, যে ইফ কারেন্সি, অর্থাৎ আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, কারেন্সি ইকুয়াল টু, অর্থাৎ যদি সমান হয় কোনটার, ধরুন $2 টাকা। তো ইউজার যে কারেন্সির অপশন, এখানে অনেকগুলো অপশন আছে, তো ধরুন $টাকা এটা যদি সিলেক্ট করে তাহলে কি হবে, সেই আমরা সেটা দিয়ে দিই সেই ইফের ভেতরে। তাহলে কি কাজ করবে, তাহলে যে কাজটা হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমরা এখন ইকো, তো আমরা ইকো কেন নিই, অর্থাৎ আমরা আউটপুটে কোনো কিছু শো করানোর জন্য, যেমন আমরা সি প্রোগ্রামিংয়ে প্রিন্ট টেপের যে কাজ করতাম, পিএইচপিতে ইকো দিয়ে সেই একই কাজ করে থাকি। তো ইকো এখানে যে কাজটা হবে সেটা হলো, আমরা অ্যামাউন্ট এই ভেরিয়েবলটা নিচ্ছি, অ্যামাউন্ট এটা, দেন আমরা একটা ডট, দেন $, দেন এটা। তো আমরা এটা কেন নিচ্ছি, আমরা ঠিক এটার মতো করার জন্য। তো এখানে দেখুন, যেমন
এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন $1, তো $1 ইকুয়াল 80 টাকা, এটা শো করাতে হবে। তো এই জন্য আমরা এই কাজ করছি। তো প্রথমে ইকো অ্যামাউন্ট, আমরা এখানে যে অ্যামাউন্টটা দিলাম, তো এখানে আমরা 1 দিয়েছিলাম, এখানে ধরুন আমরা 2 দিলাম। তো এখানে সরি, এটা ভুল করলাম, একটা অপশন আমাদের আগে সিলেক্ট করতে হবে। তো আমি ডলার টু টাকা, দেন আমি 2 দিলাম, অর্থাৎ $2 ইকুয়াল টু কত টাকা সেটা দেখাবে। তো এখানে দেখাচ্ছে $2 ইকুয়াল টু 160 টাকা। তো এটা, তো এখানে আমরা প্রথমে 2 নিয়েছিলাম, সেই 2 এখানে শো হচ্ছে, দেন ডলার ইকুয়াল টু এত। তো আমরা সেই কথাটা এখন লিখবো। তো অ্যামাউন্ট লিখলাম, দেন ডট। তো আমরা একই লাইনে লিখতে চাচ্ছি, তো একই লাইনে লেখার জন্য এভাবে ডট দিয়ে আমরা অ্যাড করতে পারি। তো ডট, এখানে আমরা একটু স্পেস রাখলাম, ঠিক এটার মতো, সরি এটার মতো। এই জন্য আমরা ডট দিয়ে এভাবে একই লাইনে অ্যাড করতে পারি, ডলার, এটা করলাম। দেন আমরা আরেকটা ডট নিচ্ছি, এটা নিয়ে এবার আমরা ইকুয়াল নিচ্ছি। তো এটা আমাদের হয়ে গেল। দেন আমি পরবর্তী ইকো নিচ্ছি, ইকো, তো আমরা যে অ্যামাউন্টটা নিলাম, অ্যামাউন্টের সাথে, তো আমাদের $1 ইকুয়াল টু কত, অর্থাৎ আমরা ডলার টু টাকা, অর্থাৎ আমরা যখন $1 দিব তখন কত ভ্যালু সেটা আসবে, অর্থাৎ কত গুণ হবে। তো এটা আসলে ডিপেন্ড করে সে ডলারের ভ্যালু অনুযায়ী। তো আমি আজকের ভ্যালুটা দেখাচ্ছি। তো বর্তমানে $1 ইকুয়াল টু 84.85 টাকা সেটা। তো আমি এখন এই কাজ করব, অর্থাৎ এখানে আমরা অ্যামাউন্টের সাথে কত গুণ করব, সেটা হলো 84.85 এটা। দেন আমরা এটুকু হয়ে গেল, অর্থাৎ এখানে 2 দিলাম, $2 ইকুয়াল টু, সেটার সাথে গুণ হলো, সাথে ইউনিটটাও দিয়ে দিতে হবে। তো এটা ইউনিট হলো টাকা। তো আপনারা এটা বুঝেছেন কিনা আমি আবার দেখাই। ইকো অ্যামাউন্ট, অর্থাৎ আমরা এখানে টেক্সট বক্সে যেটা নিলাম সেটা, সরি এটা আমি প্রথমে সিলেক্ট করতে হবে কোনটা থেকে কোনটা, ডলার টু টাকা 3। তো এখানে দেখা যাচ্ছে $3 ইকুয়াল টু 240 টাকা। তো এখানে আপনারা বুঝুন কি ইকো অ্যামাউন্ট, অর্থাৎ আমরা যে 3টা দিলাম সেই 3, দেন আমরা ডট দিয়ে, তো এখানে পিএইচপির একটা সিনট্যাক্স, ডট দিয়ে আমরা এরকম দুইটা ইনভার্টেড কমা দিয়ে এর মাঝে আমরা লিখতে পারি। তো আমি প্রথমে একটু স্পেস দিলাম যাতে ঠিক এটার মতো স্পেস দেখায়, দেন আমরা ডলার লিখলাম, আবার স্পেস দিলাম, দেন আমরা আরেকটা ডট দিয়ে এরকম ইকুয়াল নিলাম, ইকুয়ালের পরে আরেকটু গ্যাপ দিয়েছি, দেন আমরা পরবর্তীতে এই গুণটা করেছি, অর্থাৎ 3 দিয়েছি, 3-এর সাথে যত গুণ সেটা, দেন আমি ইকো টাকা এর ভ্যালুটা। তো আমি আগে এই প্রোগ্রামটা করেছিলাম, অর্থাৎ $1 ইকুয়াল টু 80 টাকা সমমান ধরে। তো আমি এটা আর এটা করেছি আমি $1 ইকুয়াল টু, তো আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিই, $1 ইকুয়াল টু 84.85 টাকা। তো আমি এটা ধরেছি। তো এবার আমি সেভ করে যদি রান করি তাহলে আপনার রেজাল্টটি একটু লক্ষ্য করুন। তো আমাদের প্রথমে এটা চলে আসছে, তো আমি কারণ প্রথমে আমি সিলেক্ট করেছিলাম, তো আমি যদি এটা আবার রান করি তাহলে দেখুন। তো এখানে আমরা যে কাজ করব সেটা হলো, প্রথমে আমাদের একটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা ডলার টু টাকা সিলেক্ট করলাম, তো এরপরে যদি আমরা কনভার্ট করি তো হবে না, এখানে আমাদের একটা ভ্যালু দিতে হবে। তো ধরুন আমি 1 লিখলাম, দেন কনভার্ট করলাম, তো এখানে আমাদের রেজাল্ট দিচ্ছে যে $1 ইকুয়াল টু 84.85 টাকা এটা। তো এবার যদি আমি অন্যগুলো সিলেক্ট করি তাহলে কি হবে দেখুন, কোনো রেজাল্টই আসবে না, কারণ আমি জাস্ট একটা ইফ দিয়েছি, সেটা হলো যদি ইউজার ডলার টু টাকা যদি সিলেক্ট করে তাহলে কি হবে। তো দেখুন আমি যদি এখন 1 নিই তাহলে কি হবে, $1 ইকুয়াল টু 84.85 টাকা। তারপর যদি আমি আবারও ডলার টু টাকা, দেন যদি 2 নিই তাহলে এটা কি করবে, ওর সাথে 2 গুণ করবে। দেন আমি আবারও যদি ডলার টু টাকা, দেন আমি যদি 10 নিই তাহলে ওইটার সাথে 10 গুণ করবে। দেন আমি আবারও ডলার টু টাকা যদি 1000 নিই তাহলে দেখুন, তো $1000 ইকুয়াল টু এত টাকা। তো এটা আপনারা বুঝতে পারছেন, সেটা হলো 84,850 টাকা।
তো এটা আমাদের হয়ে গেল। তো আমরা এখানে এই কাজটা করেছি। তো আমরা জাস্ট একটা অপশনের জন্য করেছি, প্রথম অপশনের জন্য। তো এরপরে আমরা দ্বিতীয় অপশনে চলে যাচ্ছি। যদি ইউজার টাকা টু ডলার সিলেক্ট করে তাহলে কি হবে সেটা। তো আমি পরবর্তীতে আরেকটা ইফ কন্ডিশন নিব। ইফ এর ভেতরে আমি দিব যে কারেন্সি। তো আমি এই কারেন্সি ভেরিয়েবল কেন নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তো কারেন্সি ভেরিয়েবলে কি হবে, আমরা যে অপশনটা সিলেক্ট করব সেই ভ্যালুটা, এখানে দেখুন আমরা ভ্যালু দিয়েছি, আমরা ডলার টু টাকা, এটার ভ্যালু কি ডলার টু টাকা, এটা আমরা টাকা টু ডলার, এটার ভ্যালু এটা। তো এখানে কিন্তু এটা আমাদের স্টোর হবে না, এখানে অপশনের ভেতরে যে ভ্যালুটা দিয়েছি সেটা এই কারেন্সি এই ভেরিয়েবলে স্টোর হচ্ছে। আর অ্যামাউন্টের ভিতর কি হচ্ছে, আমরা যে অ্যামাউন্টটা দিয়েছি সেটা অ্যামাউন্ট ভেরিয়েবলে স্টোর হচ্ছে। তো এবার আমরা কারেন্সি এই ভেরিয়েবলটা যদি ইকুয়াল টু মানে কি, এটা সমান হবে কি না শর্তের জন্য এটা আমরা দিয়ে থাকি ইকুয়াল টু। শুধু ইকুয়াল দিলে কিন্তু হবে না, মানে ইফ কন্ডিশনের ভেতরে আমরা কোনো কিছু যে ইকুয়াল কি না সেটা বোঝানোর জন্য। তো এরপরে আমরা পরবর্তী অপশনে যাচ্ছি। তো এটা যে টাকা টু ডলার, টাকা টু ডলার, অর্থাৎ কোনো ইউজার যদি টাকা টু ডলার সিলেক্ট করে তখন কি হবে। তখন আমাদের যে কাজটা হবে সেটা হলো, আমরা আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো $1 ইকুয়াল টু 84.85 টাকা। তো এটা যদি ঐকিক নিয়মে করি, অর্থাৎ 84.85 টাকা ইকুয়াল টু $1, তাহলে 84.85 টাকা ইকুয়াল টু $1, তাহলে 1 টাকা ইকুয়াল কত, 1 ডিভাইডেড বাই 84.85 টাকা। তো আমরা এবার উল্টোটা করব, অর্থাৎ আমরা ডলার টু টাকা কনভার্ট করেছি কিভাবে, অর্থাৎ ডলারের সাথে গুণ করেছি 84.85 টাকা, কারণ $1 ইকুয়াল টু এত। তো আমরা এখানে এই কাজটা দেখাই, একটা কমেন্ট করছি যে যাতে বুঝতে সুবিধা হয়, যে 1 টাকা, সরি এখানে 1 টাকা ইকুয়াল টু 1 টাকা ইকুয়াল টু কত, 1/84.85 ডলার এটা। তো আমাদের এখন এই কাজটাই করতে হবে প্রোগ্রামের মাধ্যমে। তো চলুন সেটা করে ফেলি। ইকো অ্যামাউন্ট ভেরিয়েবলটা নিচ্ছি, তাহলে আমরা টেক্সট বক্সে যে অ্যামাউন্টটা দিব সেটা এখানে আসবে। দেন আমরা ডট দিচ্ছি কেন, এর সাথে আরও কিছু কথা অ্যাড করার জন্য। তো আমরা এবার ডট দিয়ে ডাবল কোটেশন এই চিহ্নটা দিয়ে, কোটেশন চিহ্ন দিয়ে দেন আমরা একটি স্পেস নিচ্ছি। তো এখানে আমরা কি থেকে কি রূপান্তর করতে চাচ্ছি, টাকা টু ডলার। তো এখানে আমরা টাকা লিখব, টাকা, দেন আরেকটা স্পেস, দেন একটা ডট, দেন আমরা আরেকটা ইনভার্টেড কমা, দেন আমরা ইকুয়াল নিচ্ছি, ইকুয়াল, দেন আরেকটা স্পেস, দেন এবার আমরা এবার আমরা একটু ক্যালকুলেশন করব। সেটা হলো, তো এখানে অ্যামাউন্ট আসলো, তো অ্যামাউন্টের সাথে এটা কি হবে। তো আমি বলেছি যে $1 ইকুয়াল টু 84.85 টাকা। তাহলে যদি উল্টো করি তাহলে 1 টাকা ইকুয়াল টু কত ডলার, তাহলে 1 ডিভাইডেড বাই 84 দশমিক তত ডলার। তো সেটা আমরা করে ফেলি। তো এবার আমরা অ্যামাউন্ট, অ্যামাউন্ট ডিভাইডেড বাই 84.85 এটা। তো এটা আমরা করে ফেললাম। দেন পরের লাইনে আমরা আরেকটি ইকো নিচ্ছি, দেন আমরা এই লিখবো যে ডলার। তো এবার কী হবে আপনারা দেখুন। তো এখানে আমি আপনাদেরকে বোঝাই, তো এখানে অ্যামাউন্টটা শো হলো, ইকোর মাধ্যমে আমরা কি করি, কোনো কিছু শো করাই। তো এখানে অ্যামাউন্ট শো হবে। তো অ্যামাউন্ট অর্থাৎ ধরুন 1, দেন এখানে টাকা, দেন এখানে ইকুয়াল এটা, দেন এখানে আমরা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ আমরা যত টাকা এখানে ইনপুট দিব ততর সাথে 84.85 এটা দিয়ে ডিভাইড হচ্ছে, দেন আমরা এখানে ইকো ডলার। তো এবার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন, এবার আমি যদি একটা কাজ করি, এবার আমি উল্টো করি, যে টাকা টু ডলার আমি সিলেক্ট করলাম, এবার কনভার্ট, এবার যদি আমি ভ্যালু বসাই যে 84.85
85। তো এখানে আমাদের একটা বিষয় আছে যে আমরা এখানে নাম্বার, এখানে আমরা দশমিক দিতে পারবো না, এটা দশমিক নিচ্ছে না। তো এখানে ধরুন আমি সরাসরি 85 দিলাম, 85। তাহলে দেখুন, তাহলে 85 টাকা ইকুয়াল টু কত? তাহলে এত ডলার এটা। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা দিয়ে দিল, বাট এটা আমাদের পরবর্তী লাইনে চলে আসছে। তো সেজন্য আমি আরেকটা কাজ করি যে এখানে আমরা ডিভ এটার উইড নিয়েছিলাম একটু কম, তো আমি যদি এটা 450 পিক্সেল করে দিই তাহলে দেখুন তো এবার আমাদের এটা এঁটে যাচ্ছে। তো এটা আমাদের পারফেক্টভাবে এভাবে আমাদের করে দিচ্ছে। তো আমি যদি এবার একটা কাজ করি সেটা হলো ঠিক 84,000। তো এবার আমি টাকা টু ডলার, তো এত টাকা ইকুয়াল টু কত? তো দেখতে পাচ্ছেন যে 84,000 মানে 8,485 টাকা ইকুয়াল টু $100। তো যদি আমি এই সেমই উল্টা করি, তো ধরুন আমি ডলার টু টাকা, তো 100 সিলেক্ট করলাম। তো এবার যদি কনভার্ট করি দেখুন $100 ইকুয়াল টু এত। এবার যদি আমি এটাই করি, এটা আমি কপি করে এখানে বসালাম। এবার যদি আমি টাকা টু ডলারে যাই, যদি কনভার্ট করি তাহলে দেখুন তাহলে এত টাকা ইকুয়াল টু এত ডলার। আর যদি উল্টো করি তাহলে $100 ইকুয়াল টু কত? $100। তো এবার দেখাবে $100 ইকুয়াল টু কত টাকা, এটা আমাদের শো হয়ে যাচ্ছে। তো এটা আমাদের হয়ে গেল। তো এখানে আমরা আরেকটু কাজ করি সেটা হলো এখানে বেশি গ্যাপ তৈরি হচ্ছে। তো এই গ্যাপটা রিমুভ করার জন্য এখানে আমরা 2টা ব্রেক ট্যাগ নিয়েছিলাম, তো আমি একটা কেটে দিচ্ছি। তো এবার আমাদের গ্যাপটা ঠিক আছে। তো আমরা ডলার টু টাকা এটা আমরা করলাম, ধরুন $100 ইকুয়াল টু এত টাকা। তো আমরা এবার টাকা টু ডলার আবার করে দেখাচ্ছি। তো ধরুন এই উল্টোটাই করি তাহলে দেখবো যে সঠিক রেজাল্ট আসে কিনা। তো এবার কনভার্ট করলাম যে 8,485 টাকা ইকুয়াল টু $100। তো এটা হয়ে গেল। তো বাট আমাদের অপশন আছে কিন্তু আরও অনেক, যে ইউরো টু টাকা, টাকা টু ইউরো, ব্রিটিশ পাউন্ড টু টাকা। চলুন আমরা একে একে এগুলো করে ফেলি। তো জাস্ট আমাদের একই কাজ, সেটা হলো ইফ নেওয়া। তো আমরা যতটা অপশন ততগুলো আমরা ইফ নিচ্ছি। তো এবার আমরা ইফ কারেন্সি ইকুয়াল টু তৃতীয়টা অর্থাৎ ইউরো টু টাকা, ইউ আর ইউরো টু টাকা। এখানে আপনার ভ্যালুটা বসাবেন, অর্থাৎ আমরা এখানে যে ভ্যালুটা না, এটা কিন্তু যেমন ইউরো টু টাকা, এটার ভ্যালু কিন্তু এটা, আর এটা কিন্তু যা শো হচ্ছে, বাট ইন্টারনাল ভ্যালু কিন্তু এটাই ইম্পর্টেন্ট। তো যদি কেউ ইউরো টু টাকা এটা যদি সিলেক্ট করে তাহলে কি হবে? তো এখানে আমরা একটু কমেন্ট করে দিই যে 1 ইউরো ইকুয়াল টু কত টাকা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বর্তমান বাজারে আমি আজকে গুগল থেকে সার্চ দিলাম যে 1 ইউরো ইকুয়াল টু 102.10 টাকা সমমূল্য, অর্থাৎ 1 ইউরোর সমান 102.10 টাকা এটা। তাহলে কি হবে? তাহলে এটা কেউ যদি ইউরো টু টাকা অর্থাৎ 2 ইউরো যদি দেয় তাহলে কত হবে? 102 এটার সাথে 2 গুণ হবে। তাহলে এটা কোড কি হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি ইকো নিচ্ছি, ইকো, এখানে আমি অ্যামাউন্ট এটা, দেন পরবর্তীতে আমি লিখে দিচ্ছি এর ইউনিটটা কি, অর্থাৎ ইউরো, দেন আমি আরেকটু স্পেস, দেন আমি ইকুয়াল অ্যাড করলাম, ইকুয়াল, দেন একটু স্পেস, দেন এটা কমপ্লিট। অর্থাৎ আমরা যখন 1 নিব তখন এখানে 1 শো করবে, তাহলে 1 ইউরো ইকুয়াল টু কি, দেন ইকো, এর ভেতরে আমরা ক্যালকুলেশন করছি সেটা হলো অ্যামাউন্ট, অর্থাৎ ইউজার যে অ্যামাউন্টটা দিল সেটার সাথে কত গুণ হবে। যেহেতু যদি কেউ 1 দেয়, 1 ইউরো সিলেক্ট করলো, তাহলে কত টাকা হবে, অর্থাৎ সেটার সাথে, বা 2 দিল তাহলে যে অ্যামাউন্ট সেটার সাথে 102.10 এটা গুণ হবে।
তার পরবর্তীতে আরেকটি ইকো নিচ্ছি, অর্থাৎ এরপরে আমাদের ইউনিটটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমরা একটি স্পেস দিচ্ছি, দেন আমি দিচ্ছি যে টাকা। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো এখানে আমি আরেকবার এটা রান করছি। হ্যাঁ, এবার আমি ধরুন ইউরো টু টাকা এটা আমি সিলেক্ট করলাম, তারপরে আমি ভ্যালু দিচ্ছি যে ধরুন অ্যামাউন্ট দিচ্ছি 1, যদি কনভার্ট করি তাহলে দেখুন। তো এখানে আমাদের বলে দিচ্ছে যে 1 ইউরো ইকুয়াল টু 102.1 টাকা, অর্থাৎ 10 টাকা। তো দেখুন আমরা এখানে এই কোডটাই লিখেছি, এটা হলো। তো এবার আমরা পরবর্তী উল্টোটা করব। তো ধরুন এখানে যদি আমি বড় বড় আরও ভ্যালু বসে, ধরুন 100 ইউরো ইকুয়াল টু কত, সরি এখানে আমি আগে কি করতে হবে সেটা হলো আমাদের কারেন্সি সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ এটা হবে না। তাহলে কিসের করবে, কোনোটারই তো করতেছে না। তো প্রথমে আমাদের কারেন্সি সিলেক্ট করতে হবে, দেন আমাদের অ্যামাউন্ট বসাতে হবে। তো ধরুন আমি 100 ইউরো, তাহলে 100 ইউরো ইকুয়াল টু কত টাকা সেটা আমাদের শো হবে। তো এখানে দেখাচ্ছে যে 100 ইউরো ইকুয়াল টু কত টাকা, 10,210 টাকা। তো এবার আমরা উল্টোটা করতে চাচ্ছি, কেউ যদি টাকা টু ইউরোতে যেতে চায়, অর্থাৎ এখানে টাকা বসাবে, সেটা কত ইউরো সেটা আমাদের দেখাবে, সেটা যদি আমরা করতে চাই তাহলে যে কোডটা করতে হবে সেটা হলো আমরা আরেকটা ইফ নিব। তো এইভাবে আমরা যতটা অপশন ততটা আমরা ইফ নিব। তো আমরা ইফ কন্ডিশন নিচ্ছি, এর ভেতরে কারেন্সি এই ভেরিয়েবলটা নিচ্ছি, এই ভেরিয়েবলটা অর্থাৎ এই কারেন্সি ভেরিয়েবল আমরা কি রেখেছি, অর্থাৎ ইউজার যে অপশনটা সিলেক্ট করলো সেটা আমাদের কারেন্সিতে চলে আসলো, যেহেতু আমরা এটা পোস্টের মাধ্যমে এখানে নিয়েছি। পোস্টও একটা ভেরিয়েবল, বাট এটা গ্লোবাল। তো যদি এটা টাকা টু ইউরো এই অপশনের সাথে ম্যাচ করে তাহলে এখানে কি হবে, তো এখানে আমরা অপশনে মানে কমেন্টে দিচ্ছি এখানে কি হচ্ছে, টাকা টু ইউরো। তো 1 টাকা ইকুয়াল 1 ডিভাইডেড বাই 102.1 ইউরো, এটা। তো আমরা এখন এটাই ক্যালকুলেশন করব। তো আমরা কোডটা লিখি যে ইকো অ্যামাউন্ট, অর্থাৎ প্রথমে অ্যামাউন্টটা শো হবে, দেন আমরা একটা গ্যাপ নিচ্ছি, দেন এখানে দেখাবে যে অর্থাৎ এখানে অ্যামাউন্ট, দেন টাকা, দেন আরেকটি স্পেস, দেন ডট, দেন আমরা ইকো নিচ্ছি আরেকবার, ইকো দিয়ে আমরা এটা শো করাই। তো ইকোর ভেতরে আমরা একটা ক্যালকুলেশন করব, সেটা হলো যে অ্যামাউন্টটা ইউজার দিল সেটা থেকে যদি আমরা 102.10 এটা দিয়ে ভাগ করে তাহলে আমাদের টাকা থেকে ইউরো বেরিয়ে যাবে। যদি ধরুন একজন সিলেক্ট করে 1 টাকা, অর্থাৎ 1 টাকা ইকুয়াল টু কত ইউরো, তখন কি হবে 1 ডিভাইডেড বাই এত সেটা। তো এটা তারপরে আমরা ইকো আরেকটা নিচ্ছি, এটার ভেতরে আমরা কি করব, ইউরো এই কথাটা লিখে দিব। আর প্রথমে আমরা একটা স্পেস নিয়েছি যাতে ঠিক এটার মতো দেখায় এরকম। তো আমরা যদি এবার রান করি তাহলে দেখুন, তো এবার আমরা টাকা টু ইউরো সিলেক্ট করলাম। তো এবার আমরা ধরুন 1,210 এই অ্যামাউন্টটা নিলাম। এবার যদি আমরা কনভার্ট করি তাহলে দেখুন যে 1,210 টাকা ইকুয়াল টু 100 ইউরো। তো এবার আমরা উল্টো করি, তাহলে এটা যদি ম্যাচ করে তাহলে বুঝবো ঠিক আছে ইউরো টু টাকা। তো আমরা যদি 100 সিলেক্ট করি তাহলে দেখুন, তো 100 ইউরো ইকুয়াল টু সেম আসছে, সেম টাকা। এবার যদি আমরা ইউরো টু টাকাতে যাই, সরি টাকা টু ইউরোতে যাই, তো ধরুন এটা আমরা যদি এখানে বসাই তাহলে দেখুন, তো 10,210 টাকা ইকুয়াল টু 100 ইউরো এটা। তো আমাদের এটা হয়ে গেল। তো এরপরে আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। তো আমাদের পরবর্তী অপশন ছিল যে ব্রিটিশ পাউন্ড টু টাকা। তো আমরা এটা কপি করছি, কারণ এভাবে বারবার লেখা সম্ভব না। তো আমাদের পরবর্তী ইফ নিচ্ছি যে ইফ কারেন্সি, অর্থাৎ যে অপশন সেটা যদি এটার সাথে ম্যাচ করে তাহলে কি হবে।
তাহলে আমরা আপনাদেরকে এখানে লিখে দিই যে এক POUND 1 পাউন্ড ইকুয়াল টু 1 পাউন্ড ইকুয়াল টু, তো বর্তমানে সম্ভবত 115.70 টাকা। 1 পাউন্ড ইকুয়াল টু 115.70 টাকা। তো এটা আপনারা গুগল থেকে চেক করে নেবেন। তো এরপরে আমরা ইকো, তো সব একই নিয়মে, তো আমি সব কিছু বুঝিয়েছি যে অ্যামাউন্ট ডট দেন আমরা ইকুয়াল, দেন এই ইকোর ভেতরে আমরা এবার কি করব, AMOUNT অ্যামাউন্ট, সেটার সাথে গুণ করব যে 115.70, দেন ইকো ও হ্যাঁ, এখানে আমরা একটা মিস্টেক করেছি যে আমরা এখানে ইউরো থেকে, সরি, এখানে পাউন্ড থেকে আমরা টাকাতে যাচ্ছি। তো পাউন্ড POUND পাউন্ড টু টাকা এটা। তো এবার আমরা একই সাথে উল্টোটাও করে ফেলি। তো চলুন সেটাও আমরা করে ফেলি একই সাথে। ইফ কারেন্সি ইকুয়াল টু, যদি কারেন্সি টাকা টু ব্রিটিশ পাউন্ড, কেউ যদি এটা সিলেক্ট করে তাহলে কি আসবে, তাহলে আর আমরা বলে রাখি যে 1 টাকা ইকুয়াল টু 1/115.70 পাউন্ড এটা। তো আমরা এটার কোডটা করে ফেলি যে অ্যামাউন্ট, AMOUNT অ্যামাউন্ট, এটা এত টাকা, এটা ইকো। এবার আমরা অ্যামাউন্ট, অর্থাৎ যে অ্যামাউন্টটা দেওয়া হবে সেটার সাথে যদি আমরা 115.70 এটা দিয়ে যদি ভাগ করি তাহলে টাকা থেকে পাউন্ডে চলে আসবে। দেন ইকো, এখানে আমরা কি করব যে ইউনিটটা বসিয়ে দিব। তো টাকা থেকে আমরা পাউন্ড, পাউন্ড POUND পাউন্ড। তো আমরা দুইটাই করে ফেললাম। তো এবার আপনাদেরকে রেজাল্টটা দেখাই। তো এবার আমরা এটাকে রান করি। তো এবার আমরা ব্রিটিশ পাউন্ড টাকা সিলেক্ট করলাম, তো 1 লিখলাম। তো আমাদের লিখে দিল যে 1 পাউন্ড ইকুয়াল টু 115.7 টাকা। তো এবার আমরা আবারও ব্রিটিশ পাউন্ড টাকা সিলেক্ট করলাম, বাট একটু বড় অ্যামাউন্ট দিচ্ছি যে 100 পাউন্ড। তাহলে দেখুন 100 পাউন্ড ইকুয়াল টু 11,570 টাকা। তো এবার আমি উল্টোটা করব যে টাকা টু ব্রিটিশ পাউন্ড। তো এবার আমি 11,570 টাকা এটা থেকে আমি কনভার্ট করলাম। তাহলে দেখুন 11,570 টাকা ইকুয়াল টু 100 পাউন্ড। তাহলে আমাদের দুইটাই চলে আসতেছে। তো আমরা এখান থেকে ব্রিটিশ পাউন্ড টু টাকাতে যেতে পারছি, পরবর্তীতে আমরা আবার টাকা টু ব্রিটিশ পাউন্ডেও যেতে পারছি। আর আমাদের বাকি আছে কুয়েতি দিনার টু টাকা, টাকা টু কুয়েতি দিনার, আর একটা আছে সৌদি রিয়াল টু টাকা, দেন আবার আছে টাকা টু সৌদি রিয়াল। তো এগুলো আসলে একই ওয়েতে, তো এটা আসলে আপনারাও পারবেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এর পরবর্তীতে আমি আরেকটা ইফ কন্ডিশন নিচ্ছি। ইফ এর ভেতরে কারেন্সি, যদি কারেন্সি আমাদের সিলেক্টেড অপশনের সাথে ম্যাচ করে, তো আমরা কোন অপশনের সাথে ম্যাচ করাতে চাচ্ছি, যে কুয়েতি দিনার টু টাকা, কেউ যদি এটা সিলেক্ট করে, তো সেটা হয় কেউ যদি কুয়েতি দিনার টু টাকা এটা সিলেক্ট করে। তো আমাদের এখানে কি হচ্ছে, এই দেখুন যে কারেন্সি এখানে আমাদের স্টোর হচ্ছে কোনটা, ইউজার যেটা সিলেক্ট করছে সেটা এখানে স্টোর হচ্ছে। তো আমাদের এই কারেন্সির সাথে যদি এটা ম্যাচ করে তাহলে, অর্থাৎ কুয়েতি দিনার টু টাকা, তাহলে কি হবে, তো আমাদের প্রথমেই জানতে হবে যে 1 কুয়েতি দিনার ইকুয়াল টু কত টাকা। তো 1 দিনার ইকুয়াল টু 280.13 টাকা এটা। তো আমাদের তাহলে গুণ করতে হবে। তো আমরা ইকো অ্যামাউন্ট, তো অ্যামাউন্ট এটা আমাদের শো হবে
দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি যে টাকা ও সরি 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 আমরা একটা মিস্টেক করেছি। প্রথমে আমাদের লিখতে হবে যে দিনার, এটা ইকো অ্যামাউন্ট, এটার সাথে আমাদের 280.13 এটা গুণ করতে হবে। দেন ইকো আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, যে মানে ইউনিটটা দিয়ে দিচ্ছি একক, অর্থাৎ আমরা দিনার থেকে এখানে আমাদের কি শো হচ্ছে যে অ্যামাউন্ট, অর্থাৎ কত দিনার, অর্থাৎ আমরা ধরুন 10 দিলাম, তাহলে 10 অর্থাৎ 10 দিনার ইকুয়াল টু অ্যামাউন্ট, অর্থাৎ সেই যে অ্যামাউন্টটা দিয়েছি সেটার সাথে 280 এত গুণ হয় সে টাকাটা বের হবে। তো এবার আমরা সেম উল্টোটাও করি, যে টাকা টু দিনার সেটা করে ফেলি, যে কারেন্সি ইকুয়াল টু যদি এটা হয় যে টাকা টু কুয়েতি দিনার, কেউ যদি এটা সিলেক্ট করে তাহলে যেটা হবে, তাহলে এবার আমরা আপনাদেরকে বলি যে 1 টাকা ইকুয়াল টু 1/280.13 দিনার। তাহলে আমাদের এবার যে কাজ করতে হবে সেটা হলো ইকো AMOUNT অ্যামাউন্ট ডট টাকা ইকো, এখানে আমরা অ্যামাউন্টকে যদি 280.13 দিয়ে যদি ভাগ করি তাহলে টাকা থেকে দিনারে চলে আসবে। তো ইকো আমরা এখানে ইউনিটটা দিচ্ছি যে দিনার। তো এবার আমরা এখানে টাকা থেকে দিনারে যাচ্ছি এটা। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো এখানে আমরা সিলেক্ট করলাম ব্রিটিশ পাউন্ড নিয়ে তো আমরা অলরেডি কাজ করেছি, তো কুয়েতি দিনার টু টাকা এটা আমরা করলাম। তো ধরুন আমি 1 সিলেক্ট করলাম, তাহলে দেখুন যে 1 দিনার ইকুয়াল টু 280.13 টাকা এটা চলে আসলো। তো আমি আবারও কুয়েতি দিনার টু টাকা এটা ধরুন আমি 10 বা 100 সিলেক্ট করলাম, তাহলে দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে 100 দিনার ইকুয়াল টু 28,113 টাকা। তো যদি আমি এটার উল্টো করি যে টাকা টু কুয়েতি দিনার, তাহলে দেখুন, তো ধরুন আমি এই ভ্যালুটাই দিলাম, তাহলে আপনারা লক্ষ্য করুন, ও সরি এখানে আমি একটা ভুল করেছি, সেটা হলো আমি সিলেক্ট ভুল করেছি। হ্যাঁ, তো আমি টাকা টু কুয়েতি দিনার, এবার যদি আমি ভ্যালুটা বসাই তাহলে দেখুন, ও এখানে এমন হওয়ার কারণ কি, আচ্ছা টাকা টু কুয়েতি দিনার, কেউ যদি টাকা টু কুয়েতি দিনার এটা সিলেক্ট করে, তো আমি এটা কপি করে আরেকবার একটু বসাই যে হ্যাঁ, তো এটা যদি কারেন্সি CURRENC ওই কারেন্সি যদি এটা সমান হয় তাহলে আমাদের অ্যামাউন্টের সাথে ওইটা ভাগ যাবে, ঠিক আছে, ডিভাইডেড বাই অ্যামাউন্ট ডিভাইডেড বাই এত। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের মনে কোনো ভুল আসছে, যে এরকম তো আসার কথা না। তো এবার আমি যদি এটা সিলেক্ট করি যে টাকা টু কুয়েতি দিনার, তো এবার আমি ধরুন বসাচ্ছি যে তো এবার আমি ডলার টু টাকা, তো এখানে মনে হয় আমাদের কোডের কোনো একটা ভুল আসছে। তো আমি খুবই দুঃখিত, এখানে আমাদের একটু মিস্টেক হচ্ছে, সেটা হলো এখানে আমরা টাকা ডট ইকুয়াল দিনার ইফ কারেন্সি আমরা টাকা টু
কুয়েতি দিনার, এটা করলাম অ্যামাউন্ট, ও সরি, হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে, অ্যামাউন্ট ডিভাইডেড কুয়েতি দিনার, এটা তো আমরা যতটুকু করেছি এটা যদি সেভ করি, তো এখানে আমাদের একটু মিস্টেক আছে। সেটা হলো, ধরুন এবার আমি ডলার টু টাকা সিলেক্ট করলাম, ঠিক আছে, তো $1 ইকুয়াল টু কত, তো আমাদের এটাও আসছে আবার এক দিনারও আসছে। এখানে আমাদের সমস্যা মনে হয় কিছু একটা হয়েছে। সেটা হলো, আমরা এখানে সাবমিট থেকে আমাদের এই ভ্যালুটা এখানে আসছে যে ইফ কারেন্সি ডলার ডলার, দেন আমাদের এখানেই সমস্যা হচ্ছে যে আমরা যেটাই নিচ্ছি সেটার সাথে কুয়েতি দিনার এটা ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমরা এক দিনার ইকুয়াল টু কত কুয়েতি দিনার, ঠিক আছে, এটা অ্যামাউন্ট, এটা দিনার ইকুয়াল টু অ্যামাউন্ট, ওটার সাথে 213 গুণ হচ্ছে দেন ইকো টাকা, দেন আমরা ইফ কারেন্সি ইকুয়াল ইকুয়াল টু যদি টাকা টু কুয়েতি দিনার হয়, তারপরে ইন্টার অ্যামাউন্ট টাকা, দেন ইকুয়াল ইকো অ্যামাউন্ট বাই, তো আমরা ঠিকই লিখেছি, কেন ভুল হচ্ছে এটা আমি আপাতত বুঝতে পারতেছি না। তো আমরা আবার যদি রান করি তাহলে দেখুন, যদি আমি টাকা টু ডলারে যাই, যে 84,085 এটা, তো আমরা এটা করলাম, এটার $100, এটাও ঠিক আছে, বাট আমরা এটার জন্য আবার দিনার থেকে আমাদের টাকাও তৈরি করে দিচ্ছে। তো আমাদের এটা ভুল আসার কারণ কি, এটা আমরা একটু লক্ষ্য করি। তো আমরা টাকা টু কুয়েতি দিনার, আর একটা হলো টাকা টু কুয়েতি দিনার, এটা ইফ ইজ সেট কারেন্সি দেন অ্যামাউন্ট, তো ধরুন আমি এটা কেটে দিচ্ছি। এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, টাকা টু ডলার যে 3,000, তো আমাদের তারপরেও দিনারটা চলে আসছে কেন সেটা আমি একটু লক্ষ্য করি। তো ধরুন আমি এটাও কেটে দিচ্ছি, সে দিনার এটাও কেটে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করি তাহলে দেখুন, তো এবার ধরুন ব্রিটিশ পাউন্ড, এটা ধরুন ব্রিটিশ পাউন্ড টাকা, 100 পাউন্ড ইকুয়াল টু কত, তো 100 পাউন্ড ইকুয়াল টু এত টাকা। তারপরে আমি ধরুন সিলেক্ট করছি যে টাকা টু পাউন্ড, তো ধরুন আমি 1,000 টাকা ইকুয়াল টু কত, তো আমাদের সেটাও দিয়ে দিচ্ছে একদম ভাগ করে, পয়েন্ট টু পয়েন্ট আমাদের সেটা বলে দিচ্ছে যে 1,000 টাকা ইকুয়াল টু 8 দশমিক কত পাউন্ড আমাদের সেটা। তো এরপরে আমরা কুয়েতি দিনার টু টাকা, এটা এখানে যদি আমরা অ্যামাউন্ট বসাই তো আমাদের কোনো কাজ হচ্ছে না। তো আমরা এবার সেটা করতেছি, আমরা একটু আগে করেছিলাম বাট আমাদের কেন ভুল হচ্ছিল, তো আমরা আরেকবার সেটা করি যে কারেন্সি ইকুয়াল টু, যদি এখানে আমরা কুয়েতি দিনার টু টাকা এটার সাথে যদি ম্যাচ করে তাহলে কি হবে, যে ইকো অ্যামাউন্ট দিনার
এটা ইকো অ্যামাউন্ট, তো এটার সাথে কত গুণ হবে, তো আমরা এখানে কমেন্টে লিখে দিচ্ছি যে এক দিনার ইকুয়াল টু 280.13 টাকা। তাহলে আমাদের গুণ করতে হবে 280.13, তো এটা গুণ করলে রেজাল্টটা চলে আসবে। দেন আমরা এখানে লিখে দিচ্ছি যে এত দিনার ইকুয়াল টু এত টাকা। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো এবার আমরা কুয়েতি দিনার এটা 3 থেকে এটা করে দিল। তো এবার যদি আমরা ডলারে যাই, হ্যাঁ, তো এবার আমাদের আপনারা লক্ষ্য করুন যে আমরা আগের সেই ইউরোটা আসছে না, তো ধরুন আমি কুয়েতি দিনার, এটা ধরুন 10 কুয়েতি দিনার সিলেক্ট করলাম, তাহলে আমাদের টাকার পরিমাণটা দিয়ে দিচ্ছে যে 2801.3 টাকা। তো এখানে যদি ধরুন আমি কুয়েতি দিনার টু টাকা সিলেক্ট করে 100 ভ্যালু দিই, তাহলে দেখুন যে 28,213 টাকা, অর্থাৎ 100 দিনার ইকুয়াল টু। তো এবার আমি এটারই উল্টো একটা কাজ করব, সেটা হলো আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে ইফ কারেন্সি ইকুয়াল টু যদি এটা হয় যে টাকা টু কুয়েতি দিনার, তো আমরা যদি সেটাকেও কেউ যদি সিলেক্ট করে তাহলে কি আসবে, তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এটা যদি কেউ সিলেক্ট করে তাহলে উল্টো, তো আমরা এক দিনার থেকে টাকাতে যাওয়ার সময় কি করেছি, অর্থাৎ দিনার টু টাকাতে যাওয়ার সময় গুণ করেছি, তাহলে এবার যদি টাকা থেকে দিনারে যেতে চাই তাহলে ভাগ করতে হবে। তো ইকো অ্যামাউন্ট টাকা ডট ইকুয়াল ইকো অ্যামাউন্ট বাই ডিভাইডেড বাই 280.13। তো এবার ইকো, তাহলে এবার টাকা থেকে দিনারে চলে যাচ্ছে। তো আমরা দেখুন যে কারেন্সি এটা করলাম দিনার, তো এখানে আমরা কমেন্ট করে বলে দিচ্ছি যে এক দিনার ইকুয়াল টু 1/280.13 দিনার, সরি এখানে 1 টাকা ইকুয়াল টু, এক টাকা ইকুয়াল টু, এখানে তো উল্টো হচ্ছে, অর্থাৎ 1/200 এত। তো আমরা এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো এবার আমি কুয়েতি টাকা থেকে কুয়েতি দিনার, ঠিক আছে, তো আমি ধরুন 1000 দিলাম, তো আমাদের সে ভ্যালুটা দিয়ে দিচ্ছে। তো 1000 দিলে আমরা কি করতেছে যে 1000 ভাগ 280.13। তো আমি যদি এবার উল্টো করি তাহলে দেখুন যে কুয়েতি দিনার টু টাকা, তো ধরুন আমি 100-তে যাচ্ছি, 100, তো 100 ইকুয়াল টু এত, অর্থাৎ 28,013। তো এটা যদি আমি সেভ করে যদি উল্টোটা করি, এখানে টাকা টু দিনারে যায়, তাহলে দেখুন তো সেটা আমাদের দিয়ে দিচ্ছে যে 28,13 টাকা ইকুয়াল টু 100 দিনার। তো এই একই ওয়েতে আমরা সৌদি রিয়াল টু টাকাতে যেতে পারি, অথবা আমরা তো এখানে আপনাদের দেখুন যে আমরা এখানে সৌদি রিয়াল টু টাকাতেও যেতে পারি, একই ওয়েতে টাকা টু সৌদি রিয়ালও যেতে পারি। এটা খুবই সিম্পল। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা আমরা করতে পারি। এখানে আপনারা দেখুন যে ডলার টু টাকা, টাকা টু ডলার, ইউরো টু টাকা, টাকা টু ইউরো, ব্রিটিশ পাউন্ড টু টাকা, টাকা টু ব্রিটিশ পাউন্ড, এরকম আমরা অনেক কারেন্সি থেকে আমরা আরেক কারেন্সিতে কনভার্ট করতে পারি। তো এখানে জাস্ট আমাদের সিলেক্ট করতে হবে, দেন এখানে অ্যামাউন্ট বসাতে হবে। তো ধরুন আমি 100 বসালাম, তো এখানে আমাদের দেখাচ্ছে যে $100 ইকুয়াল টু কত টাকা। এটা খুবই সিম্পল। আর আমাদের যে কোড সেটা আপনারা দেখুন, তো আমরা জাস্ট HTML এর মাধ্যমে এই যে এইটুকু ডিজাইন করেছি, এইটুকু
আর আমাদের পিএইচপি কোড হলো এইটুকু। জাস্ট আমরা কি করেছি যে অপশনের জন্য একটা ভেরিয়েবল রেখেছি, অর্থাৎ এখানে আমরা যে অপশন সিলেক্ট করব সেটা একটা ভেরিয়েবল অর্থাৎ কারেন্সি ভেরিয়েবলে যাবে। তারপরে এখানে আমরা ইনপুট যে নাম্বার নেওয়ার জন্য যেই টেক্সট বক্স নিয়েছি সেটা নাম দিয়েছি অ্যামাউন্ট, তো সেটা আমাদের অ্যামাউন্ট ভেরিয়েবলে আবার স্টোর হবে। তারপরে আমরা চেক করব তো কারেন্সিটা যদি ডলার টু টাকা এটা সমান হয় দেন কি করবে, তো $1 থেকে টাকাতে যাওয়ার সময় কি করতে হয়, অর্থাৎ ওটার সাথে যে ভ্যালুটা অর্থাৎ ইউজার দিবে সেটার সাথে বর্তমান ডলারের যে মূল্য সেটা আমরা গুণ করে দিব, অর্থাৎ $1 ইকুয়াল টু 84.85 টাকা, সেটা গুণ করলে হয়ে যাবে। আর উল্টো যাওয়ার সময় ভাগ। তো আমরা ডলার টু টাকায় যাওয়ার সময় কি করেছি, 84 এটা গুণ করেছি, এবার যদি টাকা থেকে ডলারে যেতে চাই সেটা ভাগ করতে হবে। তো এই একই নিয়মে আমরা চাইলে পৃথিবীর সব কারেন্সি এভাবে আমরা সেট করতে পারি। তো এখানে আমি কোনো ডেটাবেস দেখাইনি, জাস্ট এভাবে কন্ডিশন দিয়েছি। তো আমি পরবর্তী ভিডিওতে এই ডেটাবেসে এটা ইউজ করব, অর্থাৎ ডেটাবেস থেকে আমরা এভাবে আমরা কারেন্সি এই অপশনগুলো ইনপুট দিব, আর সেখান থেকে এভাবে প্রতিটা জাস্ট আমরা দুই একটা ইফ নিলে আমাদের হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমি পরবর্তী ভিডিওতে ডেটাবেস অর্থাৎ পিএইচপি মাইএসকিউএল ব্যবহার করি কীভাবে কারেন্সি কনভার্টার তৈরি করা যায় সেটা আমি দেখাবো। আর আজকে দেখালাম যে কিভাবে আমরা শুধু পিএইচপি, এখানে কোনো ডেটাবেস ইউজ করিনি। তো এটা হলো আমাদের সেই সিম্পল কারেন্সি কনভার্টার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা পিএইচপি ব্যবহার করে খুব সহজে একটা ওয়েব বেসড কারেন্সি কনভার্টার ডেভেলপ করতে পারি। তো এটা খুবই সিম্পল ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এর থেকে আরও অনেক সুন্দর এবং ডিজাইনের একটা কারেন্সি কনভার্টার তৈরি করতে পারবেন। তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্টে আমাদেরকে জানাবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমি এই সোর্স কোডটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।